নিজের সন্তানের প্রতিশোধ নাও রেড। এলিজাবেথ নির্বাক দাঁড়িয়ে, তার চোখে শুধু দাবানল দাউ দাউ করে জ্বলছে। ন্যাশো আর লুকাস একপাশে দাঁড়িয়ে আছে নিঃশব্দে, দুজনের চোখ লালচে, ঘুম চড়ানো। কাল রাতভর রিচার্ডের বর্বরতার সাক্ষী থেকেছে তারাও। এলিজাবেথের নির্লিপ্ততা রিচার্ডের সহ্য হলো না। তার রাগ মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। I said kill them, you fucking red. রিচার্ডের হুঙ্কারে আশেপাশের গাছ থেকে সব পাখি একসাথে ডানা ঝাপটা মেরে উড়ে গেল। বাতাস তীব্র হয়ে উঠল। ঘাসের উপর রোদের ঝলকানে ছড়িয়ে থাকা ধাতব অস্ত্রগুলো চকচক করছে। ছুরি, চাপাতি, ব্যাটল, নাইফ, ক্যাসেক, বল্লম, ফল কাটা, আরো কিছু মরণ কাঠি। হঠাৎ দমকা হাওয়া বইল। বাতাসে এলিজাবেথের লাল রেশমি চুল এলোমেলো হয়ে উঠছে, তবুও সে নড়ছে না, এক চুলও না। রিচার্ড আরো এক ধাপ এগিয়ে এসে গর্জে উঠল, আজ যদি প্রতিশোধ নিতে না পারিস, কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবি না। ওপারে আমার সন্তানের কাছে মুখ দেখাতে পারবি? এলিজাবেথের নিস্তব্ধতায় রিচার্ডের হিংস্রতা আজ শিখর ছুঁয়েছে। সে অভিশপ্ত সুর বাজিয়ে সে হাতে থাকা গান দিয়ে একে একে হত্যা করতে থাকে বাধাকারদের, যারা সেদিন আসলামের সহকর্মী ছিল। ন্যাশো লুকাস ওদের সেদিনই ধরে ফেলেছিল, কিন্তু রিচার্ড এতদিন কাউকে মারেনি, প্রতিশোধের জন্য অপেক্ষা করছিল। চেয়েছিল এলিজাবেথের হাত দিয়েই ওদের মৃত্যুর স্বাদ দিতে, কিন্তু আজ আর ধৈর্য নেই। একটি একটি করে নিথর দেহ লুটিয়ে পড়ছে সবুজ ঘাসে, তাজা রক্তে সিক্ত হচ্ছে সবুজ কলে। কেউ আর্তনাদ করার সুযোগও পায় না, শুধু গুলির ধারালো শব্দ বাতাস কাঁপিয়ে তোলে। রিচার্ডের মুখে অসংযত গালিগালাজ আর গলায় উন্মত্ততার ছাঁচ। একে একে সে সবাইকে পায়ের নিচে পিষে ধরে গুলি করছে, বুক, কপাল, গলা, যেখানে ইচ্ছা সেখানে। গোলাগুলির শব্দে ইবরাত ছুটে আসে টেরেসে। নিচের ভয়ঙ্কর দৃশ্য দেখে সে আতঙ্কে চিৎকার করে ওঠে। মেয়েলির চিৎকার শুনে সেদিকে তাকিয়ে কাঁপতে থাকা ইবরাতকে দেখে ন্যাশো দ্রুত ছুটে যায় ভিতরের দিকে। এদিকে আসলামের এতক্ষণে অজ্ঞান অবস্থা থেকে ফিরছে। চাক্ষু সেই দৃশ্য দেখে আতঙ্কে তার শরীর কাঁপছে, প্যান্ট ভিজে গেছে, তবুও শব্দ করতে পারছে না, কারণ রিচার্ড আগেই তার জিহ্বা কেটে নিয়েছে, তার সমস্ত আর্তনাদ চিরতরে রুদ্ধ করে দিয়েছে। ভয়ঙ্কর নৃশংসতা আর রক্তঝরা ক্রোধের মাঝে ছটফট করতে হয়েছে তাকে বিগত 15 দিন যাবৎ। এলিজাবেথের শূন্য চোখে নিরীক্ষণ, নিষ্ঠুর তাণ্ডব চালিয়ে রিচার্ড আবারও তেড়ে গেল এলিজাবেথের কাছে। ওর কাছে গিয়ে ক্ষুব্ধ স্বরে বলল, মায়েদের হাতে সবসময় শুধু কোমলতা মানায় না, সেই কোমল হাতে কখনো কখনো সন্তানের জন্য অস্ত্র তুলতে হয়, যখন ভালোবাসায় চেয়ে প্রতিশোধের ওজন ভারী হয়ে ওঠে। অকস্মাৎ কি যেন হলো এলিজাবেথের। সে অমোঘ বিধ্বংসী খেলায় মত্ত হতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রিচার্ডকে। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের গতিতে ছুটে গিয়ে নিচ থেকে তুলে নিল একটা ফল কাটা ছুরি। অতঃপর নির্ভুল নিশানায় নির্ভীকে চালিয়ে দিল ফল কাটা আসলামের গলা বরাবর। ঘাট থেকে মুন্ডু ছিটকে গিয়ে পড়ল সবুজ ঘাসে। এতেই থেমে থাকলো না, জল্লাদীয় আক্রমণ হতে থাকে একের পর এক। রক্তের তপ্ত তরঙ্গ এসে ছিটকে পড়ে ওর মুখাবয়বে। এলিজাবেথ কোপ বসালো আসলামের হাতের কবজা বরাবর। নিথর প্রাণহীন হিমশীতল শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে তৎক্ষণাৎ। বজ্রমুষ্টি করে রাখা ফলকাটা স্থিতিশীল গতিতে চলতে আছে। ফিনকি দিয়ে ছিটে আসা রক্তে রঞ্জিত হলো লাল শাড়ির দ্বিতীয় দফায়। মাংস ছিঁড়ে যাওয়ার করুণ শব্দ আর হাড় ভাঙার শব্দের মাঝে এলিজাবেথ শুনতে পায় সেদিনের আর্তনাদ। কিভাবে সে চেয়েছিল তার সন্তানের জীবন ভিক্ষা। পশুগুলো সেদিন ছাড় দেয়নি তাকে, আজকে সেও ছাড় দেয়নি। হাতে তুলে নিয়েছে অস্ত্র, ছিন্নভিন্ন করে দিয়েছে অস্তিত্ব। রিচার্ডের চিবুক নীরের ঠান্ডা, চোখে নিঃশব্দ শীতলতা, অথচ বিপরীত পাশে দাঁড়িয়ে লুকাসের দৃষ্টিতে বিস্ময়ের ঝড়। তাদের সামনে এলিজাবেথ বন্য জন্তুর মতো ক্ষতবিক্ষত দেহে কোপ বসাচ্ছে, সাথে এক অদ্ভুত গর্জনে কাঁপিয়ে দিচ্ছে বাতাস। সম্পূর্ণ শরীর রক্তে ভেজা, চারপাশে ছড়িয়ে থাকা মাংসের টুকরো, হাড়গোড় সবুজ ঘাসের ওপর যেন এক ভয়ানক চিত্রকল্প। ফল কাটা চালাতে চালাতে একসময় শরীর দমে এলো ওর। এলিজাবেথের চোখে ঝাপসা অন্ধকার নেমে আসার আগে রিচার্ড এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললো, পাজা কোলে তুলে নিল, তারপর নিঃশব্দে নিজের গাল ওর রক্তাক্ত মুখের সাথে চেপে ধরল। এভাবে রক্তের উষ্ণতা শুষে নিল। লুকাস ধীর পায়ে এগিয়ে এলো, তার চোখে হতাশা। বস, আর কত? এই সন্তানের প্রতিশোধ নিতে গিয়ে শত শত শিশুকে এতিম করে দিচ্ছেন আপনি, আর কত? রিচার্ড চুপচাপ এলিজাবেথের রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে রইল, যেন ওর ক্ষতগুলোর গভীরে কোনো প্রতিজ্ঞা লুকিয়ে আছে। তারপর গম্ভীর ভারী কণ্ঠে বলল, ওর শরীর থেকে যত ফোঁটা রক্ত বেরিয়েছে ঠিক ততজনকে। গাঢ় অন্ধকারে ঢেকে থাকা জঙ্গলের সামনে এসে থামল তাকবীরের গাড়ি। ইঞ্জিন বন্ধ হতেই চারপাশ আরও নিঃশব্দ হয়ে গেল। দরজা খুলে নেমে এলো তাকবীর।
নিঃশব্দে পা ফেলল গম্ভীর জঙ্গলের দিকে। পেছনে রেয়ান ছায়ার মতো অনুসরণ করলো তাকে। অন্ধকারে পথ করে একটু এগিয়ে যেতেই রেয়ান থামলো। দ্রুত ঝোপঝাড় সরাতেই বেরিয়ে এলো ধাতব এক ঢাকনা। ঢাকনা সরানো মাত্রই নিচ থেকে উঠে এলো থমকে থাকা বাতাস। মাটির নিচে লুকিয়ে থাকা এক রহস্যময় পথের নিঃশ্বাস যেন। তাকবীর আর রেয়ান ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামলো সেই গুপ্ত পথের গভীরে। দেয়ালের স্যাঁতস্যাঁতে গন্ধে আর দুর্বল আলোয় ছায়াগুলো কাঁপছিল, যেন এই পথের সাথেই জেগে আছে কিছু অজানা আতঙ্ক। দীর্ঘপথ পেরিয়ে তারা এসে পৌঁছালো বিটিআর ক্যাসিনোর বেসমেন্টে। রেয়ান থমকে দাঁড়ালো, নজর বোলালো চারপাশে। সে ভিতরে গেল না, বাইরেই দাঁড়িয়ে থাকলো। উপরতলায় কঠোর নিরাপত্তার বিপরীতে এখানে নিস্তব্ধতা। তাকবীর এক মুহূর্ত দেরি করলো না, লোহার দরজাটা ঠেলে ঢুকে গেল ভিতরে। তার বুকের ব্যান্ডেজে এখনো রক্তের ছোপ লেগে আছে। দরজা খোলার শব্দ হতেই ভেতর থেকে এক করুণ আর্তনাদ ভেসে এলো। তাকবীর স্বতঃস্ফূর্ত কদমে ভেতরে ঢুকলো। বিশাল নির্জন কক্ষের এক কোণে একটি মেয়ে দেয়ালের সঙ্গে মিশে আছে কাছুমাচু হয়ে। শরীর ঢাকার ব্যর্থ চেষ্টা তার দুহাতে। ফোলা পেটের ওপরে আঁকড়ে ধরা ভয়ার্ত আঙুল, চোখে মুখে নিখাদ আতঙ্ক। শরীর থেকে বেশি আসছে দূষিত গন্ধ। তাকবীর নাক সিটকিয়ে চারপাশে দৃষ্টি বুলিয়ে নিল। ঘরটায় আসবাব বলতে একটিমাত্র পুরনো চেয়ার, মলিন কম্বল, একটা নোংরা বালিশ, এক কোণে কমোড আর মরচে ধরা ঝর্ণা। পায়ের কাছে পড়ে আছে পচা খাবারের টুকরো। এটা অনবরত থরথর করে কাঁপছে। চেয়ারে বসে তাকবীর গম্ভীর কণ্ঠে বলল, 3 মাস আসিনি, এতেই এ অবস্থা? মেয়েটা থরথরিয়ে উঠল, আরও গা ঘেঁষে দিল দেয়ালটাকে। কাপা কণ্ঠে অনুনয়ের সুরে বলল, একদম কাছে আসবেন না। তাকবীর বাঁকা হাসল। তার চেহারায় আজ কোনো স্নিগ্ধতা নেই, বরং এক নির্মম শীতল অন্ধকার। খুল, আসবো না। মেয়েটা যেন দেহে প্রাণ ফিরে পেল। হাঁপাতে হাঁপাতে নয়, মাসের ভারী পেটের ওপর হাত রাখলো। তার দৃষ্টিতে ঘৃণার আগুন, কণ্ঠে বিরাজ তীব্রতা ছিল। আপনি মারেননি? তাকবীর ভুরু তুলল, ঠোঁটের কোণে হাসির রেখা। দোয়া করেছিলে নাকি? মেয়েটির নাম নাতাশা। নাতাশা বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, সেই দোয়া কবুল হলে 8 মাস আগে আপনার অস্তিত্ব নিঃশেষ হয়ে যেত। একটু থেমে গভীর বিষাদ মিশিয়ে আবারও বলল, হাসরের ময়দানে আল্লাহর কাছে তোদের জন্য আমি জাহান্নাম চাইব। আমার জীবনটাকে তুই নরক বানিয়ে দিয়েছিস। তাকবীর নির্লিপ্তভাবে ঘাড় ঘুরিয়ে বলল, মেয়ে মানুষের মুখে এত বড় বড় কথা একদম মানায় না। জানোয়ার, শুয়োরের বাচ্চা, ছেড়ে দে আমাকে। তাকবীর পায়ের কাছে পড়ে থাকা পচা খাবারের দিকে তাকিয়ে বলল, খাওয়া দাওয়া ঠিক মতো করছো কিনা? বাচ্চাটাকে কিন্তু আমার লাগবেই। নাতাশা আটকে উঠল, বুকের ভেতর ধক করে উঠল তার। সে তড়িঘড়ি করে পেট দুহাতে আঁকড়ে ধরল, কাপা কণ্ঠে অনুনয় করতে থাকে, না না, আমি আমার বাচ্চাকে দেব না। এই সন্তানের ওপর আপনার কোনো অধিকার নেই, ও শুধু আমার। এই বাচ্চা আমার, তবে একে আমার কোনো প্রয়োজন, তবে নিজের জন্য না। আমার খেলার গুটি হিসেবে লাগবে এই বাচ্চাটা। আমার এলোকেশির জন্য এই বাচ্চাটা লাগবেই লাগবে। মানে? তাকবীর ঝুঁকে ওর গাল ছুঁয়ে দিল তর্জনী দিয়ে, ফিসফিস করে বলল, মানে এই বাচ্চা আমার, আর আমার এলোকেশির হবে। ঘৃণায় শিউরে উঠল নাতাশার গা। ছিটকে সরিয়ে দিল তাকবীরের হাত। রুষ্ট কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, যাকে এত ভালোবাসেন তাকে ঠকাতে বুঝি কষ্ট হয় না? তাকবীর স্মিত হেসে সোজা হয়ে বসল। কষ্ট হয় অন্য কারোর সঙ্গে তাকে কল্পনা করতে। নাতাশার চোখে তখন ঘৃণা আর দাবানল। কাপা ঠোঁটে বিষ মাখিয়ে বলল, জানেন, মাঝে মাঝে সেই মেয়েটাকে খুব ভাগ্যবতী মনে হতো। খুব শখ ছিল মরার আগে একবারের জন্য হলেও তাকে দেখতে। যখন আপনার মুখ থেকে তার নাম ঝরা বৃষ্টির মতো ঝরতো, ভাবতাম জানোয়াররা বুঝি এত ভালোবাসতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে সেই মেয়ে পৃথিবীর সবচেয়ে বড় হতভাগী, যে আপনাকে বিশ্বাস করেছে। তাকবীর বিস্ফোরিত হলো মুহূর্তে। বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে লাথি মেরে চূর্ণ করে দিল চেয়ারটা। ছুটে গিয়ে নাতাশার চুল মুঠোয় ধরল, প্রচন্ড আক্রোশে চিৎকার করে উঠল, চুপ, একদম চুপ। তোর মতো মেয়ের মুখে আমার এলোকেশির নাম মানায় না। সে পবিত্র, সে নিষ্পাপ ফুল, আমার ফুল। ধরিত্রীর সবচেয়ে সুন্দরী রমণী আমার এলোকেশি, আমার বেঁচে থাকার উৎস। নাতাশা তবুও দমে না। তাকবীরের ক্ষিপ্ত কৃষ্ণ গহ্বরে একদলা থুতু ছুঁড়ে দিয়ে ফুঁসতে ফুঁসতে বলল, তোর পাপ তোকে গিলে খাবে। সত্য কখনো দামাচাপা দেয়া যায় না। ওপরে একজন আছে, সে সব দেখছে। তুই আর তোর বাপ মিলে আমার সঙ্গে যা করেছিস, সেই পাপ খোদা কখনোই মাপ করবে না। পাপ যেমন তোর বাপকে গিলে খেয়েছে, ঠিক সেইভাবেই তোকে খাবে। পাপ বাপকেও ছাড়ে না। সব থেকে ভয়ঙ্কর মৃত্যু হবে তোর। তোরা কেউ বাঁচবি না।
তাকবীরের চোখ মুহূর্তে অগ্নি স্ফুলিঙ্গ ছড়ালো। সে হিতাহিত জ্ঞান হারিয়ে নাতাশার গালে থাবা বসাতে লাগলো। একের পর এক আঘাত নেমে এলো অনবরত। এই তাকবীরই যে তার এলোকেশীর গায়ে কখনো শক্ত হাত ছোঁয়নি। যদি ব্যথা লাগে মেয়েটার, সেই তাকবীরের আজ এক ভয়ঙ্কর রূপ। ক্রোধে উন্মত্ত হয়ে সে দেয়ালে ঠুকতে লাগলো নাতাশার মাথা। মেয়েলি কণ্ঠের ব্যথা মিশ্রিত হৃদয় বিদারক চিৎকারে কেঁপে উঠল স্যাঁতস্যাঁতে বেজমেন্টের দেয়াল। তবুও তাকবীরের আক্রোশ থামল না। নিঃশ্বাসের তীব্র ধ্বনি ছড়িয়ে তাকবীর এক পা পিছিয়ে এলো। তারপর দাঁড়িয়ে সজোরে লাথি বসালো নাতাশার ফোলা পেটে। বিকট এক চিৎকার। বাইরে দাঁড়িয়ে থাকা রেয়ানের শির দ্বারা বেয়ে নামলো শীতল স্রোত। সেও চমকে উঠল সে করুণ আর্তনাদে। তাকবীরকে ক্ষিপ্ত ভঙ্গিতে বেরিয়ে আসতে দেখে রেয়ানও পিছু নিল। ওর গর্জন মিশ্রিত কণ্ঠ আকাশে বিদ্যুতের মতো ঝলসে উঠল। ডেলিভারি ডেট আর কত দূর? এই মাসেই সম্ভবত। তাকবীরের ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। চোখ দুটো নিষ্ঠুর এক প্রতিজ্ঞায় ঝলসে উঠল। সে এগিয়ে যেতে যেতে বলল, খুব শীঘ্রই আমার এলোকেশে আবারও আমার কাছে ফিরে আসবে। রিয়ান বিষাক্ত স্বরে বলল। বস, ওই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তাকবীর থমকালো, চোখ সরু করে নিরুদ্বেগ স্বরে বলল, তো? রিয়ান গভীর শ্বাস নিয়ে শান্ত গলায় বলল, বোঝার চেষ্টা করুন বস, সে এবার নিজের ইচ্ছেতে বিয়ে করেছে। একটা বাচ্চার জন্য সে কখনোই আপনার কাছে ফিরে আসবে না। ভালোবাসা সংসার ফেলে বাস্তবতায় বিরাজ করুন প্লিজ। তাকবীরের বুকের ভেতর ধপ করে উঠল। সে জানে এই নির্মম সত্য, কিন্তু মন কিছুতেই মেনে নিতে রাজি নয়। সেদিন এয়ারপোর্টে যখন রিচার্ড এলিজাবেথকে নিয়ে যাচ্ছিল, সে গার্ডদের ছাড়িয়ে পিছু ধাওয়া করতে গেলে বুলেট বিদ্ধ হয়েছিল তার বুকে। দুদিন পর চেতনা ফিরতে জানতে পারে সব শেষ, এলিজাবেথ চলে গেছে। সে মুহূর্তেও তাকবীর ছুটে গিয়েছিল বাগান বাড়িতে, কিন্তু সেখানে কেউ ছিল না। এখনও রিচার্ডের নতুন ম্যানশনের খবর তার কাছে পৌঁছায়নি। তবে সে লোক লাগিয়েছে, খুব শিগগিরই তার এলোকেশি ফিরে আসবে। তাকবীর ফাঁপা দৃষ্টিতে চাইল রেয়ানের দিকে। কণ্ঠে অবিশ্বাসের জাল ফিসফিস করে বলল, বিয়ে হয়ে গেছে আমার এলোকেশের? রিয়ান জানে তাকবীর মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার নামক ব্যাধির জন্য এমন অদ্ভুত আচরণ করছে। সে অনুনয়ের সুরে বলে, বস প্লিজ, নিজের জন্য বাঁচুন, এখনো সময় আছে। পালিয়ে যান। এখানে থাকলে আপনার ধ্বংস সুনিশ্চিত। এক পা করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন আপনি। তাকবীর মাটির নিচের গুপ্ত পথের দিকে এগোতে এগোতে শান্ত স্বরে বলল, স্বার্থপরের মতো কেমন করে চলে যায় বলো? ওর কষ্টের সময় যে আমাকে পাশে খুব প্রয়োজন হয়। রিয়ান এবার ধৈর্য হারিয়ে গর্জে উঠল, বস, উনি শুধুমাত্র সাধারণ একটা মেয়ে। মেয়ে মানুষের জন্য আজ পর্যন্ত কেউ মরেনি। আপনিও মরবেন না। বাদ দেন এসব। আমি মরে যাব। বস, রিয়ানকে হাত তুলে থামিয়ে দিল তাকবীর। সুড়ঙ্গ পথে হাঁটতে হাঁটতে বিদ্রুপ ভরা সুরে গেয়ে উঠল, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। জঙ্গলের পথ পেরিয়ে রাস্তায় উঠতেই থেমে গেল তাকবীরের পা। চোখের সামনে দৃশ্যটা ধাক্কা দিল বুকের মাঝে। রিচার্ড ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির গায়ে। ওষ্ঠের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি। ধোয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে তাকবীরের সামনে গিয়ে এক পকেটে হাত রেখে টান টান হয়ে দাঁড়ালো রিচার্ড। রিয়ান বিস্মিত দৃষ্টিতে তাকালো একবার রিচার্ডের দিকে, তারপর তাকবীরের দিকে। আর তাকবীর, তার গভীর নিকষ কালো চোখে যেন অগ্নিশিখা জ্বলছে। তাহলে আবারও মুখোমুখি হয়েই গেলাম। তাকবীর রিচার্ডের চোখে চোখ রেখে দাঁত পিষল। এক জঙ্গলে দুই ভাগ থাকলে তো দেখা হওয়ারই কথা। ঠোঁট কামড়ে হাসলো রিচার্ড। ভুল বলেছিস। এক জঙ্গলে কখনো দুই ভাগ থাকতে পারে না। বনের রাজা একজনই হয়, বাকিরা হয় শিকার। এক মুহূর্তে থেমে শব্দের ভার বাড়িয়ে রিচার্ড ঝুঁকল তাকবীরের উপর। তোকে কামড়ে ধরার সময় হয়ে গেছে, সাবধান। বলেছিলাম না জানে মারবো না, তবে তোর আত্মা মরে যাবে। তাকবীর পকেট থেকে গান বের করতে করতে যাচ্ছিল, ঠিক তখনই রেয়ানের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠতে শব্দ করে হেসে উঠল রিচার্ড। তোর পতন শুরু।
রিয়ান ফোন রিসিভ করতেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায় মুহূর্তেই। সেটা দেখে রিচার্ডের হাসির শব্দ আরও বেড়ে গেল। চোখে অদ্ভুত এক বিদ্রুপ নিয়ে হিসিয়ে বলল, অন্যের সন্তানের জন্য এত দরদ দেখিয়েছিস, কিন্তু কখনো ভেবে দেখেছিস যাকে নিজের সন্তান ভাবছিস তার শরীরে আদৌ কি তোর রক্ত বইছে কিনা? তাকবীর চমকে উঠল। ক্ষিপ্ত হয়ে এক ঝটকায় রিচার্ডের গলা চেপে ধরল, কিন্তু এর আগেই রিয়ান আতঙ্কিত স্বরে বলে উঠল, বস, সোয়াট টিম বিটিআর ক্যাসিনো বেসমেন্টের সন্তান পেয়ে গেছে। মুহূর্তেই তাকবীরের হাত আলগা হয়ে গেল। চোখে ফুটে উঠল নিঃশব্দ এক ভয়। রিচার্ডের দিকে তাকাতেই দেখল সে বাঁকা হেসে ভুরু নাচাচ্ছে। চারপাশে যেন একটা থমথমে নিস্তব্ধতা নেমে এলো। পরক্ষণেই দুজনেই পাগলের মতো ছুটে গেল জঙ্গলের পথ ধরে। পেছনে দাঁড়িয়ে রিচার্ড অট্টহাসিতে মেতে উঠল। হাসির ঝংকারে পুরো শরীর থরথর করে কাঁপছে। পকেট থেকে একটা ছোট রিমোট বের করলো রিচার্ড। ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি রেখে প্রেস করলো বোতামটা। বিকট শব্দে কেঁপে উঠল পুরো জঙ্গল। ঘূর্ণন গতিতে টায়ারের কর্কশ গর্জন তুলে কালো মার্সিডিসটা থামলো গুলশান 2-এর নির্জন রাস্তায়। শেষ রাতের নিস্তব্ধতা ভেঙে ইঞ্জিন থেকে ধোঁয়ার কোন্ডালি উঠল। তড়িঘড়ি করে নেমে ডোর খুলে দিল লুকাস। কোটের ভাঁজ ঠিক করতে করতে গাড়ি থেকে বেরিয়ে এলো রিচার্ড। মার্সিডিসের সামনেই একটা কালো জিপ দাঁড় করা, তার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এরিক। আসমান আর তাকোয়ার উজ্জ্বল মুখশ্রী মেলান, চোখের গভীরেও কেমন যেন চাপা অস্থিরতা। রিচার্ড একবার সোয়াট টিমের দিকে তাকিয়ে অধর এলিয়ে হাসল, অতঃপর ঠোঁটের এক কোণে শীষ বাজাতে বাজাতে সামনে এগোলো। ঠিক তখনই তীব্র গতিতে ছুটে আসা একটা বাইক আচমকা এসে ব্রেক কষল তার সামনে। দক্ষ চালকের কারণে ধাক্কা লাগতে গিয়েও লাগলো না। রিচার্ডের চিবুক মুহূর্তেই শক্ত হয়ে আসে। লেদার হেলমেট খুলে বাইক থেকে নেমে ছুটে গেল লারা রিচার্ডের কাছে। রিচার্ডকে জাপটে ধরার আগে সে এক ধাপ পিছিয়ে গর্জে উঠল, ডোন্ট ডেয়ার টু টাচ মি। লারা কাছে যাওয়ার সাহস করল না। দূর থেকেই চোখ গেঁথে রাখলো রিচার্ডের ওপর। এতদিন বারবার চেয়েও রিচার্ডের কাছে পৌঁছাতে পারেনি, অথচ আজ সব উপেক্ষা করে ছুটে এসেছে শুধুমাত্র রিচার্ডের জন্য। শক্ত দৃঢ়চেতা লারা, যার কথায় কাঁপন থাকতো না, আজ তার ঠোঁট কাঁপছে। গলার স্বর ফাঁসির দড়ির মতো আটকে যাচ্ছে বুকে। হৃদ, তুমি কিভাবে পারলে আবারও ওই মেয়েটাকে বিয়ে করতে? রিচার্ড রক্তছড়া ক্রোধে হুঙ্কার দিয়ে উঠল, ওয়াইফ, শি ইজ মাই ওয়াইফ। ওই মেয়েটা না, ওকে? লারার ঠোঁট তরতর করে কাঁপতে থাকে। হৃদ, আমি তো তোমাকে ভালোবাসি। বাট আই লাভ হার। বেদনার কণ্টকময় পথ দিয়ে শূন্যতার ভার বয়ে গেল। কান্না মিশ্রিত কণ্ঠে ক্ষোভে কষ্টে চেঁচিয়ে উঠল লারা, তাহলে আমার ভালোবাসা কোথায়? কিসের কমতি আছে আমার ভালোবাসায়? রিচার্ডের ক্রোধ অনিয়ন্ত্রিত হতে থাকে ক্রমে ক্রমে। গুমট পরিবেশে ঝংকার তুলল তার কণ্ঠ, লারা, ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে? আই এম হ্যাপিলি এ ম্যারিড পারসন। হ্যাপিলি? ওই মেয়েটা ভালোবাসে তোমাকে? থমকালো রিচার্ড। তাৎক্ষণিক জবাব দিতে পারল না, পরক্ষণেই বিলম্ব করল না উত্তর দিতে। আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে সে পুনরায় চেঁচিয়ে উঠল, ইয়েস, শি লাভ মি। হার ফার্স্ট লাভ ইজ মি অ্যান্ড মাইন ইজ শি। আমরা এমন জোড়ায় তৈরি যে জোড়ার বিচ্ছেদ নেই কখনো। আমি বেঁচে থাকতে কখনোই তোমাদের এক হতে দিব না। বলে লারা আবারও রিচার্ডকে জড়িয়ে ধরতে গেলে রিচার্ড ওকে ছাড়ি মারে। লারা ছিটকে গিয়ে পড়ল পুরুষালের সবিস্তৃত শক্তপোক্ত সুটম্বুকে। ভেজা চোখে মাথা তুলল লারা। দেখতে পেলে একটা শক্ত হাত থেকে আগলে ধরে রেখেছে। প্রেম ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। সে আলাগোছে লারাকে বুকের ওপর থেকে সরিয়ে তেড়ে গেল রিচার্ডের কাছে। ভালোবাসতে না পারলে কষ্ট দেওয়ার অধিকারও তোর নেই। প্রেমের আক্রোশপ্রসূত স্বরে বিপরীতে রিচার্ড ঠোঁট কামড়ে হাসল। নীরব সংঘর্ষ হলো তাদের মাঝে কিছুক্ষণ চোখে চোখে। কিছু পল পর প্রেম বুক ভাঙা ভারী দীর্ঘশ্বাস ফেলে আবারও খাদ্যযুক্ত কণ্ঠে আওড়ালো, শি ইজ টু মাচ রয়্যাল অ্যাবাউট হার ফিলিংস, ডোন্ট পুশ হার অ্যাওয়ে। বন্দিশ পেয়ে কথা দিয়েছি, ওকে কখনো কষ্ট পেতে দিব না। প্লিজ, ওকে কষ্ট দিস না। রিচার্ড এবারও ঠোঁট কামড়ে হাসল। পরপর প্রেমের দিকে খানিকটা ঝুঁকে হিসিয়ে বলল, রয়্যাল? তোর রয়্যাল বান্ধবী যে আমার কাছে এসে দয়াল হয়ে যায়, এতটাই দয়াল যে সবটা খুলে দে।
বাক্য সম্পূর্ণ হওয়ার আগে প্রেম হিংস্র দুঃসাহসিকতা দেখিয়ে খামচে ধরে রিচার্ডের কোটের কলার। রিচার্ডের মধ্যে কোনরূপ অভিব্যক্তি দেখা গেল না। প্রেমের হাত রিচার্ডের চোয়াল বরাবর তীব্র এক ঘুষির অভিপ্রায়ে অগ্রসিত হওয়ার আগেই তার শরীর ছিটকে গিয়ে পড়ল পিচঢালা সড়কে। লুকাসের অতর্কিত জল্লাদীয় আক্রমণ এতটাই দানবীয় ছিল যে চোয়াল ফেটে নাকের সরু পথ দিয়ে রক্ত পড়তে থাকে। রিচার্ড ঠোঁটের কোণে বিদ্রুপপূর্ণ হাসি ঝুলিয়ে পকেটে হাত রেখে গিয়ে দাঁড়ালো প্রেমের সামনে। ছাড়ের উপরে ছাড় আছে, তবে বাপের উপরে বাপ নেই, কথাটা মাথায় রাখবি। প্রেম আবারও উঠে আক্রমণ করতে গেলে লারা গিয়ে ওকে চাপড়ে ধরে আটকিয়ে রাখে। রিচার্ডের ইশারায় লুকাস চুপ থাকলো। লারার একার পক্ষে সুঠাম দেহের অধিকারী প্রেমকে ধরে রাখা মুশকিল। বাধ্য হয়ে বিরক্তের তপ্তশ্বাস ফেলে এগিয়ে এলো এরিক। আসলাম ক্ষিপ্ত প্রেমকে টেনে নিয়ে জিপে বসিয়ে দিল। পরিস্থিতি সামাল দিতে তাকওয়াল লারাকে ওর সাথে করে নিয়ে গেল। লারা ঘাড় ঘুরিয়ে শুধু রিচার্ডের দিকে চেয়েছিল ফেলফেল করে, চেঁচিয়ে বলে, আমায় ভালোবাসলে না কেন রিদ? রিচার্ডের মাঝে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। নীরের ঠান্ডা চিপুকে দাঁড়িয়ে আছে। এরিক ফাফা নিঃশ্বাস ছেড়ে গিয়ে দাঁড়ালো রিচার্ডের সামনে। জিপের দিকে ইশারা করে বিদ্যুৎ মাখা স্বরে বলল, ডিল অনুযায়ী আপনার ব্যাপারে আমি ইন্টারফেয়ার না করলেও ওই খেপা সারাটাকে দেখেছেন? ও কিন্তু এত সহজে ছাড়বে না আপনাকে, যেখানে প্রেমে মত্ত হয়েছে প্রেম। রিচার্ড রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলে, সময় হলে এটাকেই দেখে নিব। রিচার্ড কায়নাতের পেছনে রাখতে আসা কারোরই ঠাঁই হয়নি ভুবনে আজ পর্যন্ত। থামলো রিচার্ড। থেমে এরিকের চাপা ক্রোধ মিশ্রিত ছোট ছোট চোখে চোখ রেখে ফিসফিস করে শুধায়, তা ভালোবাসার জন্য আপনি কি কি করলেন? বুকের ভিতর তীব্র এক ধাক্কা খেল এরিক। কণ্ঠের কঠোরতা মুহূর্তেই ব্যর্থতায় তলিয়ে গেল। অনেক কিছু করতে চেয়েও পারিনি আপনার জন্য, তবে আপনি যেই উপকার করেছেন তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। চাইলে অনেক কিছু করতে পারবেন না, কারণ এই খেলার মেইন মাস্টার মাইন্ড আমি, আর খেলার মোড় আমার ইশারাই ঘুরবে। এরিক নিস্তব্ধ বিস্ময়ে প্রশ্নবিদ্ধ করল চোখে। রিচার্ড দারুণ হাসল। কুল ম্যান, কাহিনীতে টুইস্ট না আনলে মজা পাওয়া যায় না। আপনার মনে হচ্ছে না আপনি আপনার ওয়াইফকে ঠকাচ্ছেন? চাইলেই কিন্তু খুব সহজে সবটা সামনে আনতে পারতেন। একদমই না, ওকে গড়ে তুলছি যাতে ধাক্কাগুলো একটু কম লাগে। ওই মেয়ের কষ্ট চেয়ে আমি একদমই নিতে পারি না। শুধুমাত্র কারিগরি জানে কিভাবে জিনিসটা করলে মজবুত আর লং লাস্টিং হবে। এরিক বাঁকা হাসল। এতে তো আপনার প্রতিশোধের মাত্রাও গাঢ় হচ্ছে। আপনি ভয়ঙ্কর রকমের ডেঞ্জারাস মিস্টার কায়নাত। মাস্ট আই হ্যাভ টু সে দ্যাট? কিভাবে ধাপে ধাপে এগিয়ে তিলে তিলে শেষ করতে হয় সেটা আপনার সাথে সাক্ষাৎ না হলে অজানাই থেকে যেত। না মেরেও শেষ করে দেওয়ার মতো দুরান্তর খেলার বস আপনি। হঠাৎই অযাচিত কারণে রিচার্ডের থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। গর্জে উঠল সে, আমার ভেতর আমি কি আগুন বইয়ে বেড়াচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি। আমি এখন চাইলেও অনেক কিছু করতে পারছি না। সবটা সামনে নিয়ে আসুন। অন্ধের সামনে আয়না ধরে মুখোশধারীর সৌন্দর্য দেখাতে দেখাতে ক্লান্ত আমি। সে নিজেই পৌঁছুক এবার সত্যের কাছে। আপনার স্ত্রী জানলে কিন্তু খুব কষ্ট পাবে, বিশ্বাসী মানুষের কাছ থেকে এত বড় ধাক্কা খেয়ে। তাই তো এত সময় নিলাম। স্ত্রীকে খুব ভালোবাসেন তাই না? রিচার্ডের পাঁজরে মৃদু স্নিগ্ধ কাঁপন হলো। অষ্টপুটে মৃদু চঞ্চল হাসি রেখে অতি সাবলীল গলায় অবিলম্বে আওড়ালো মৌন ভালোবাসার অন্তর্লীন কথা। আমার এলিজান, আমার রেড, কখনো কখনো তো ইচ্ছে করে ওরই জান নিয়ে নেই ওর বোকা বোকা ভুলের জন্য, কিন্তু আমি পারবো না। খুব ভালোবাসি আমার স্ত্রীকে। যাদের অস্তিত্ব অন্ধকারে গাথা তাদের জন্য আলোর প্রতি আকর্ষণই সর্বনাশের সূচনা। এরিকের সুচারু কথায় চিবুক শক্ত হয়ে যায় রিচার্ডের। খাযুক্ত কণ্ঠ নিমেষেই পরিবর্তিত হয়ে রুষ্ট কণ্ঠে রূপান্তরিত হলো। তোকে যে উদ্দেশ্যে ডাকা হয়েছে তা শেষ করেই বিদায় হ। মনে রাখিস তোকে এখানে আমি এনেছি। 13,226.7 কিলোমিটার দূর থেকে টেনে আনতে পারলে তোর অস্তিত্ব মুছে ফেলাও আমার হাতের খেলা। কাল ভোরের আলো ফোটার পর যেন আর তোদের টিমের কাউকে আমি এখানে দেখতে না পাই। এরিক ঠোঁট বাঁকিয়ে হাসল। থ্রেট দিচ্ছেন? রিচার্ড ভুরু নাচালো, ঠান্ডা গলায় বলল, থ্রেট তারা দেয় যারা এক বাক্যে অ্যাকশনে যেতে পারে না। তোকে যে অস্তিত্বের সন্ধানে এনেছি সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে রিচার্ড কায়নাতের 1 মিনিটও লাগবে না। হাতের ইশারাই যথেষ্ট। এরিকের হাসি মিলিয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল একদা হারিয়ে ফেলা ভয়। শুষ্ক কণ্ঠে বলে উঠল, প্লিজ ডোন্ট আই বেগ ইউ।
রিচার্ড ঠোঁটের কোণে একটুখানি হেসে এগিয়ে এলো। এক হাতে পকেটের ভেতর কিছু খুঁজতে খুঁজতে আরেক হাতে এরিকের কাঁধে হাত রেখে কানের কাছে ফিসফিস করলো। একটা প্রমাণও যেন না থাকে। এরিক ঘাড় ঘুরিয়ে তাকালো ওর দিকে, অতঃপর জিপে অবস্থানরত বাকি টিম মেম্বারদের দিকে তাকিয়ে বলল, প্রেমশীর জানের বিনিময়ে আমার সততার সঙ্গে প্রতারণা করলেও ওদের দেখেছেন, ওরা কিন্তু সঙ্গী হারিয়েছে। খুবই ভয়ঙ্কর ওরা। গুলির নিশানা কখনো মিস যায় না। কেউ ছাড়বে না জানোয়ারটাকে। রিচার্ড থমকালো। তার কণ্ঠনালী বেয়ে কোনো শব্দ বের হলো না। তা দেখে এরিক তাচ্ছিল্যের স্বরে হেসে বলল, কি মেরে ফেলবো নাকি? রক্তের জন্য পূর্বে বুঝি। বাক্য সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হলো রিচার্ড। এক ঝটকায় ধরে ফেললো এরিকের জ্যাকেট। লুকাস হতভম্ব। ওদের রহস্যময় কথা সূত্র কিছুই বুঝতে পারছে না সে। কোনো টান নেই আমার, কোনো পিছু টান নেই আমার, বুঝলি? অথবা এসব বলে নিজের হায়াত কমিয়ে নিস না। এক ধাক্কায় ওকে দূরে সরিয়ে দিল রিচার্ড। বিষধর সাপের মতো ফনা তুলছে ক্রোধে। হনহনিয়ে গাড়ির দিকে যেতে যেতে ঝরে পড়ল বরফ শীতল নির্দেশ, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ দ্যাট মাদারফাকার। গাড়ির কাছে যেতেই অকস্মাৎ রিচার্ডের ফোন বেজে উঠল। রিসিভ করতেই চোখে রক্ত নামল রিচার্ডের। বজ্রপাতের ন্যায় গর্জন তুলে চেঁচিয়ে উঠল, লোকা, আমার বাপের কবরের পাশে দুটো কবর খুঁড়ো, সব ধ্বংস করে দেব আমি আজ। লুকাস দৌড়ে গাড়ির দিকে এগোতেই রিচার্ড বিদ্যুৎ বেগে স্থান ত্যাগ করল। ইঞ্জিনের ধোঁয়ার দিকে বিস্মিত চোখে তাকিয়ে থাকলো লুকাস। থমথমে অবয়ব। এরিক ধুলোমাখা গা ছেড়ে উঠে দাঁড়ালো। তার জীবনের সবচেয়ে বড় মিশনের দিকে পা বাড়ালো অস্থির ভঙ্গিতে। এরিক জিপের কাছে যেতেই তাকোয়া, আসমান, প্রেম আর লারাকে ছেড়ে দিল। লারা এক মুহূর্ত দাঁড়ালো না, হনহনিয়ে গিয়ে বসলো বাইকে। পেছনে ধোঁয়ার কুণ্ডলি উড়িয়ে চলে গেল। প্রেম তপ্তশ্বাস ফেলে সে নিজেও গিয়ে বসলো বাইকে। পিছু গেল জিপের। জিপের ড্রাইভিং সিটে ছিল এরিক। সে ফ্রন্ট মিরর দিয়ে একবার প্রেমের বাইকের দিকে তাকিয়ে শীষ বাজিয়ে রেসের জন্য উস্কালো। প্রেম নিজেও সায় দিল তাতে। শুরু হলো যান্ত্রিক ইঞ্জিনের খেলা। ভরাট নিস্তব্ধতা চিরে ইঞ্জিনের গর্জন। গতি বাড়িয়ে দিল দুজনেই। রাস্তার বাতিগুলো ছুটে আসছে, মিলিয়ে যাচ্ছে পেছনে। জিপের চাকায় ঘর্ষণের শব্দ, বাইকের গিয়ার বদলের ক্লিক, ধোঁয়ার মেঘ, সব মিলিয়ে শহরের নিস্তব্ধ রাতের লোক চিরে এগিয়ে চলল প্রতিদ্বন্দ্বী দুজন। এরিক হঠাৎ স্টিয়ারিং বায়ে ঘুরিয়ে রাস্তা কেটে নিল। প্রেমও গতি না কমিয়ে কাঁধ বাঁকিয়ে বাইক ঠেলিয়ে দিল। মিলিমিটার ব্যবধানে পাশ কাটিয়ে গেল জিপের। এরিক হাসল। প্রেমের ঠোঁটেও হাসির রেখা। এখন আর এটা শুধু রেস না, এটা যুদ্ধ। দূর থেকে ট্রাকের হেডলাইট। এরিক ছটকা দিয়ে গতি বাড়ালো। প্রেম মুহূর্তও দেরি করল না। জিপ ট্রাকের আগে গিয়ে ডান দিকে কেটে গেল। প্রেম সরাসরি ঢুকে পড়ল ট্রাকের নিচে। চকচকানো ধাতব দৈত্যের নিচে কয়েক সেকেন্ডের জন্য হারিয়ে গেল প্রেম। তারপরই ভুইস, বাইকের চাকায় আগুনের মতো ঘর্ষণ। প্রেম বেরিয়ে এলো অন্য পাশ দিয়ে, গতি একটুও না কমিয়ে। এরিকের চোখে চমক স্পষ্ট। তাকোয়া বিস্ময়ে হাত দিয়ে মুখ চেপে ধরে। শুধু স্পিড দিয়ে জেতা যায় না রে ভাই আমার। প্রেম হেলমেটের নিচে ফিসফিস বলে আবারও সামনে এগিয়ে গেল। সামনে ব্রিজ, শেষ ল্যাপ। এরিক আর দেরি করলো না। স্টিয়ারিং ধরে ডান দিকে চাপ দিল। প্রেমের বাইকের সামনে কাঠ মেরে গেল। ধুলো উড়ল চারপাশে। তবে বেপরোয়া প্রেম যে থামাচ্ছিলে না। প্রেম এক ঝটকায় বাইক হেলিয়ে দিল। সামনের চাকা তুলে স্পিন। জিপের আলোয় প্রেমের চেহারাটা চকচক করে উঠল 180 ডিগ্রি। মুহূর্তে এরিকের মুখ থমকে গেল। প্রেম বাঁকা হাসল। তারপর শেষ গতি। ব্রিজ পেরিয়ে ধোয়ার কুণ্ডলি উড়িয়ে সামনে ছুটে গেল প্রেম। এই রেসের রাজা প্রেম। অপরদিকে রিচার্ডের সমস্ত ক্রোধ যেন বিস্ফোরিত হচ্ছে স্টিয়ারিং এর উপর। উত্তেজনায় তার শরীর ঘামে ভিজে একাকার। ঘাড়ের পাশে ফুলে উঠেছে নীলচে শিরা। গৌরবর্ণের হাতে চেপে ধরা স্টিয়ারিং এর শক্তির চাপে রক্তচালিকা স্পষ্ট হয়ে আছে। নিঃশ্বাসগুলো ভারী আর দৃষ্টি আগুনের মতো জ্বলন্ত। ফোন হাতে তুলে 1 নম্বরে কল করল রিচার্ড। ওপাশে রিসিভ হতেই হিংস্র গর্জনে চেঁচিয়ে উঠল, কুত্তার বাচ্চা, আমি ফেরার আগে পালা, না হলে রক্তে ডুবিয়ে দেব সব। আমার রাজ্য থেকে আমার রানী পালায় কিভাবে? সবগুলোর কবর খুঁড়বো আমি। কল কেটে সঙ্গে সঙ্গে আরেকজনকে ফোন করলো রিচার্ড। এবারও গলা তেতে ওঠা আগুনের মতো। শহরের প্রতিটা রাস্তা এয়ারপোর্ট সিল করে দাও। আমার অনুমতি ছাড়া একটা মাছিও যেন বাইরে যেতে না পারে।
কথা শেষ করে ফোনটা পাশের সিটে ছুঁড়ে মারল রিচার্ড। বুক ওঠানামা করছে দ্রুত, শ্বাস যেন বনজন্তুর গর্জনের মতো। হঠাৎ কি মনে হতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল। নিমিষেই তলিয়ে গেল সমস্ত ক্রোধ। গাড়ির গতি ধীর করে ঠোঁটের কোণে ফিকে হাসি রেখে আওড়াতে থাকে। Run, hide, struggle all you want. It changes nothing. I will find you. I always do. You thought you could slip from my grasp? Amusing. But now you will learn what true suffering means. I won't just break you. I'll shatter you, Jan. এলিজাবেথ, তুই কি করতে চাইছিস? সত্যি করে বল। মায়াকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ায় এলিজাবেথ। দেয়ালে টাঙানো নিজের ছবিটার দিকে এক ঝলক তাকিয়ে ফুস করে শ্বাস ফেলল। এরপর দৃষ্টি ফেরালো ইব্রাতের দিকে। কণ্ঠ করুণ, অনুনয়ের ছোঁয়া লেগে আছে। ইব্রাত প্লিজ বোন আমাকে এখান থেকে বের হতে সাহায্য কর। মেনশনে এখন ন্যাশো ভাই ছাড়া কেউ নেই। সকল গার্ড সরিয়ে দেওয়া হয়েছে। এই অল্প কজনের চোখ ফাঁকি দেয়া কঠিন কিছু না। প্লিজ, পেছনে পুকুর পাড়ে কোনো গার্ড নেই, আমি নিজে দেখেছি। ইব্রাতের চোখে মুখে দ্বিধার ছায়া। কোলে ঘাপটি মেরে থাকা মাফির শরীরটা যেন আরো ভারী হয়ে এলো। ঠোঁট নড়ল ইরাবতের, অস্ফুট স্বরে বলতে চাইল কিন্তু। এর আগে এলিজাবেথ হাঁটু মুড়ে বসে পড়ল। ইব্রাতের হাত দুহাতে চেপে ধরে মিনতি করে বলল, কোনো কিন্তু না, আমি জানি তুই পারবি বোন, প্লিজ। তুই কি কাউকে সন্দেহ করছিস? এক মুহূর্তে এলিজাবেথের উজ্জ্বল মুখ মলিন হয়ে গেল। বুকের ভেতর অস্থিরতা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে দেয়। গলাটা শুকিয়ে আসে, তবুও বলল, আমি খুব করে চাইছি আমার সন্দেহ যেন ভুল প্রমাণ হয়। কার কথা বললি তুই? ইব্রাতের প্রশ্ন এড়িয়ে গেল এলিজাবেথ। তবে ইব্রাত থামল না, পাল্টা ছুড়ে দিল, তুই ভাইয়াকে ভালোবাসিস? শরীরটা এক মুহূর্তে কেঁপে উঠল এলিজাবেথের। দেয়ালে টাঙানো ছবিটার দিকে আবারও চোখ গেল এলিজাবেথের। শিরশিরে অনুভূতি ভিজিয়ে দিল অন্তরাত্মা। ধীরে সুস্থে ইব্রাতের উৎকণ্ঠিত চোখে চোখ রেখে বলল, তাকে আমি এত ভালোবাসি যে তার জন্য নিজের জীবনও দিতে পারি। তাহলে কেন দূরে থাকছিস? শাড়ির আঁচল বুকের কাছে টেনে এলিজাবেথ উঠে বসল। মাথাটা ভার হয়ে আছে। কাল সারা রাত ঘুম হয়নি। সকালে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাগুলো এখনো রক্তের ভেতর দোলা দিচ্ছে। যা ঘটনা ঘটেছে তা তার নিজেরই হাতে। চেতনা ফিরে পাওয়ার পর রিচার্ডকে আর দেখেনি এলিজাবেথ। সময়ের ভারসাম্য মেপে এলিজাবেথ ধীর স্থির ভাবে বলল, কখনো কখনো দূরত্ব বাড়াতে হয় গুরুত্ব বোঝার জন্য। যে মানুষটা তোর জন্য তোর সকল বিপদে পাগলের মতো ছুটে যায় তাকে তুই গুরুত্ব বোঝাবি? জানিস, তোর জন্য ভাইয়া একটা মিনিস্টারের বাড়ির প্রতিটা কোনায় সিসিটিভি লাগিয়েছিল। বাড়ির ভেতর বাইরের সব লোককে কিনে নিয়েছিল মোটা অঙ্কের টাকায়। জানিস না, তুই যখন দেওয়ান মঞ্জিলে ছিলি তখন ভাই একটা রাতও ম্যানশনে থাকেনি। দেওয়ান মঞ্জিলের বাইরে থেকেছে গাড়ির মধ্যে দিনের পর দিন, শুধুমাত্র তোর জন্য। আর তুই সেই মানুষটাকে কষ্ট দিয়ে গুরুত্ব বোঝাতে চাস? একটা নিশ্চিত ভবিষ্যতের জন্য যে আমায় কঠোর হতেই হবে বোন। মনে মনে আওড়ালো এলিজাবেথ। এলিজাবেথের নীরবতায় ইব্রাত আরো উদ্বিগ্ন হয়ে উঠল। এলিজাবেথ, ভাইয়া ফিরে তোকে না পেলে সব ধ্বংস করে ফেলবে। উনি ফেরার আগে আমি ফিরে আসবো। প্লিজ আমায় সাহায্য কর। আমি আমার অতীতের রহস্য উন্মোচন করতে চাই। কিন্তু ভাইয়ার কানে খবর পৌঁছাতে দেরি হবে না। যদি জানতে পারে তুই পালিয়েছিস। যেখানে নিজের ইচ্ছায় এসেছি সেখান থেকে পালাতে যাব কেন? চোখ বড় বড় হয়ে গেল ইব্রাতের। মানে তুই তো রাশিয়া ফিরে যাচ্ছিলি? এলিজাবেথ মুস্কি হাসল। হ্যাঁ, আমি জানতাম কিভাবে ওনার আড়াল থেকে বের করতে হয়। ইব্রাত হেসে মাফিকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। ওকে, যাচ্ছি, সাবধানে। ওকে বলেই বেরিয়ে গেল ইব্রাত। এলিজাবেথ এতক্ষণ শক্ত ছিল, কিন্তু ভিতরে ভিতরে যেন সে নিজেও এবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। উত্তপ্ত নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায় এলিজাবেথ। মায়াকে কোলে নিতে গেলে সে নিজেও ছুটল তার অমাবস্যার মতো দেখতে স্বামীর পেছনে। তার পেটের ভিতরের ট্যাবলেটগুলোর বাপের কাছে এক দৌড়ে চলে গেল মালিক রেখে। হতভম্ব এলিজাবেথ। কই তারও তো জামাই আছে, কই সে তো এত জামাইয়ের নেওটা না। আজব। ইব্রাত কাঁপা কাঁপা পায়ে রুমে ঢুকতেই দেখতে পেল ন্যাশো ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে কি যেন করছে। আজ রিচার্ড শুধু লুকাসকে নিয়েই বেরিয়েছে। ন্যাশোকে রেখে গেছে এলিজাবেথকে দেখার জন্য। ন্যাশোকে দেখা মাত্র ইব্রাতের ভিতরটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। কিভাবে বলবে মিথ্যা? যে মানুষটার জন্য তার জীবন এত রঙিন, যে লোকটা ভালোবাসবে না বলেই নিজের সবটুকু উজাড় করে দিয়েছে তাকে। লম্বা করে শ্বাস ফেলল ইব্রাত। গলা খাকারে দিয়ে কয় কুই করে বলল, থাক, আমি চলে যাই।
নেশা তাকালো দরজার সামনে দাঁড়িয়ে থাকা তার অষ্টাদশী বউয়ের দিকে। নিদারুণ এক হাসি ফুটল তার ঠোঁটে। সে হাতের কাজ ফেলে জানতে চাইল, আমাকে রেখে কোথায় যেতে চাও রাত? ইব্রাত সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে দুহাত বুকে ভাঁজ করে অভিমানী স্বরে বলল, যেখানে গেলে কেউ সারাক্ষণ আমাকে কোলে তুলে রাখবে। নেশার চোখে মৃদু শ্লেষের ছোঁয়া। বইয়ের বুঝি কোলে উঠতে ইচ্ছে করছে? হুম। জো আপকা হুকুম বেগম সাহেবা। বলে টুপ করে ইব্রাতকে কোলে তুলে নিল ন্যাশো। দীর্ঘদেহী ন্যাশোর বাহু ডরে ইব্রাত যেন এক শিশুর মতো, আর সে শিশুটিও কি মধুর ভঙ্গিতে মিশে গেল তার ভেতর। ন্যাশো বুক পাঁজরের সাথে মিশে থাকা মেয়েটাকে নিয়ে সোজা বেডে গিয়ে হেলান দিয়ে বসলো। তবুও ইব্রাতকে কোলে নামায়নি। ইব্রাতও নীরবে ঘাপটি মেরে রইল, যেন ওর জায়গা এটাই। এভাবেই দুজন একে অপরের অস্তিত্বে মিশে থাকলো। ভালোবাসা, স্নিগ্ধতা, মৌন বাতাস বইতে লাগলো চারপাশে। রাত। ইব্রাত তখনও ব্যস্ত ছিল স্বামীর শক্ত বুকের সবটুকু ঘ্রাণ শুষে নিতে। ঘোর লাগা কণ্ঠে বলল, হুম। নেশো চিলতে হেসে নাক ঘষে দিল ওর নাকে। নিগুড় কণ্ঠে বলল, এবার ফ্যামিলি প্ল্যান করলে কেমন হয়? চমকে মাথা তুলে তাকালো ইব্রাত। চোখের গভীরতায় ছলছল করছে বিস্ময়। নেশোর ঠোঁটে মৃদু হাসি খেলে গেল। গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার একটা বাচ্চা চাই ইব্রাত, আমি বাবা হতে চাই। শুকনো ঢোক গিলল ইব্রাত। কিন্তু আমার তো পিরিয়ড চলছে। বউয়ের সরল স্বীকারোক্তিতে ফিক করে হেসে দিল ন্যাশো। শব্দ করে চুমু খেল ললাটে। ইব্রাতের চোখ বুজে এলো আবেশে। ন্যাশো মেয়েটাকে বুকের সাথে চেপে ধরে মৃদুস্বরে বলল, এখন বলিনি তুমি সুস্থ হও তারপর। ইব্রাত এবার সত্যি বিপাকে পড়ল। মাথায় এই চিন্তাই আসেনি। তার মানে তো পুরো প্ল্যানই ফ্লপ। নতুন কিছু ভাবতে থাকে ইব্রাত। ভাবনার মাঝে অন্যমনস্কভাবে আঙুলগুলো নেশোর উরুতে আঁকিবুকি কাটতে লাগলো। নেশো নড়ে চড়ে উঠল। ধীরে ধীরে নিঃশ্বাস গরম হয়ে এলো। রাত স্টপ, আমি কিন্তু ভুলে যাব তুমি অসুস্থ। অ্যান্ড আই সোয়ার এটা তোমার জন্য অনেক কষ্টকর হবে। টনক নড়ল ইব্রাতের। ভোলা বলা চেহারা করে মাথা তুলে তাকাতে এক ঝাপটায় ওকে বিছানায় ফেলে দিল ন্যাশো। সঙ্গে সঙ্গেই নিজেও উপর হয়ে ঝুঁকলো ওর ওপর। হতবিহব্বল ইব্রাত তাকিয়ে রইল ন্যাশোর বাদামি চোখ জোড়ায়। এই চোখে এখন শুধুই নেশা, কামনা, কোনো সংযম নেই, নেই নিয়ন্ত্রণ। ঘাবড়ে গেল ইব্রাত। কিছু বোঝার আগে নেশা মুখ গুজে দিল ওর গিরিপায়। শিউরে উঠল ইব্রাত। বিছানা খামচে ধরল। দাঁতের ছোট ছোট কামড়ে বারবারই কুকড়ে যাচ্ছে মেয়েটা। নেশোর হাত অবদ্ধ হতে থাকলো। শরীর অনিয়ন্ত্রিত, বেসামাল ভাবভঙ্গি। বিপাকে পড়ে গেল ইব্রাত। কুলকিনারা না পেয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল, আহ! নেশো সঙ্গে সঙ্গে সরে গেল। ইব্রাতকে একটানে টেনে সোজা করে বসালো। অস্থির হয়ে উঠল সে। রাত বেবি, কি হয়েছে? আমি কি বেশি লিমিট ক্রস করে ফেলেছি? ইব্রাত কোনো জবাব দিল না। পেটে হাত চেপে হু করে কেঁদে উঠল। ওটাকে এখনই বের করুন, এখনই। ফুটবল খেলা শুরু করে দিয়েছে আমার পেটের ভেতর। আহ, কি ব্যথা! তাজ্জবনে গেল নেশো। গলা শুকিয়ে এলো। এটাকে বের করবো মানে? কাকে? বাচ্চাকে। ছিটকে সরে গেল নেশো, যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। এসব কি বলছো? মাথা ঠিক আছে? ইব্রাত থরথর কাঁপতে কাঁপতে বলল, ভুল কি বলেছি? আপনার বাচ্চা আমার পেটের ভেতর ফুটবল মাঠ বানিয়ে নিয়েছে। দেখুন কেমন দৌড়াচ্ছে। ও মা! জোরে চেঁচিয়ে উঠল ইব্রাত। নেশোর মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। কিছুই বুঝতে পারছে না সে। নিজেকে কিছুটা ধাতস্থ করে ইব্রাতের কাছে ফিরে গেল আবার। কিন্তু রাত, আমি তো এখনো তেমন কিছুই করিনি। তাহলে পেট ব্যথা করছে কেন? ইব্রাত নেশোর হাত ধরে নিয়ে গেল নিজের তলপটে। ঠোঁট ভেঙে বলল, এখানে খুব ব্যথা করছে। নেশোর বুকে পানি আসে। ভুল ইব্রাতের নয়, ভুল তার। কেন এমন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলো? একটা ইব্রাতকে কোলে তুলে নিল নেশো। বইয়ের তলপেটে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই সময় এমন হয়। পেন কিলার দিচ্ছি, এখনই ঠিক হয়ে যাবে জান। ইব্রাত নাক টানতে টানতে বলল, এগুলোতে হবে না, এগুলোর শক্তি কম। আপনি নতুন শক্তিশালী ঔষধ এনে দিন। বরকে গেল নেশো। ওষুধ আবার শক্তিশালী হয় নাকি? তার অবুঝ বউ হয়তো পাওয়ারফুল ওষুধের কথা বলছে। কথা বাড়ালো না, কারণ এই সময় মেয়েদের মেজাজ যে তুচ্ছ কথাতেই চটে যেতে পারে সেটা সে খুব ভালো করে জানে। আচ্ছা, আমি কাউকে দিয়ে ভালো ওষুধ আনাচ্ছি। হঠাৎ ইব্রাত ঝড়ের মতো নেশোর কোল থেকে নেমে গেল। চমকে উঠে নেশো বলল, কি হলো? আপনি আমাকে মেরে ফেলতে চাইছেন, তাই না? কি যাতা বলছো? তাহলে বললেন কেন যে কাউকে দিয়ে আনাচ্ছেন? দেখুন,
আপনাদের শত্রুর অভাব নেই। যদি কেউ ব্যথার ওষুধের বদলে বিষ দিয়ে দেয় তখন? থমকে গেল ন্যাশো। এবারও কথা বাড়ানোর ইচ্ছে হলো না তার। উঠে পকেটে মানিব্যাগ গুছতে গুছতে বলল, হট ওয়াটার ব্যাগ পাঠাচ্ছি, ওটা পেটে দিয়ে রাখো, কিছুক্ষণের জন্য অন্তত আরাম পাবে। আমি এক্ষুনি আসছি। দরজার কাছে যেতেই পেছন থেকে ডেকে উঠল ইব্রাত। আই লাভ ইউ। সেখানেই থমকে গেল ন্যাশোর পা। ধীরে পেছন ফিরল সে। ঠোঁটের কোণে ফুটে উঠল চিলতে হাসি। প্রতি উত্তর দিতেই যাচ্ছিল, তখন ইব্রাত বলে উঠল, যাওয়ার আগে একবার বলে যান, এসে যদি দেখেন মরে গেছি। খুশি মেজাজ মুহূর্তেই হিংস্রতায় রূপ নিল। নেশো বিদ্যুতের মতো ছুটে গিয়ে চেপে ধরল ইব্রাতের গলা। ওর নিকষ বাদামি চোখ দাউ দাউ আগুন হয়ে জ্বলছে। পুরো রুম কাঁপিয়ে চিৎকার করে উঠল নেশো। আজকেই প্রথম, আজকেই শেষ। নেক্সট টাইম মুখ থেকে এই শব্দটা বের হলে মাটি চাপা দিয়ে দেব। বলেই হিংস্রতায় কামড়ে ধরল ইব্রাতের ঠোঁট। যেখানে সবসময় ছুঁয়ে থাকতো নিদারুণ কোমলতা, আজ সেখানে শুধুই আগুন, রাগ আর প্রতিহিংসা। তবে ইব্রাতের একটুও কষ্ট হলো না, রাগও না, বরং ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়া রক্তের সাথে টপ টপ করে ছড়তে লাগলো অস্ত্র, প্রাপ্তির অস্ত্র। নিজের সমস্ত আক্রোশ মিটিয়ে নেশোকে ছাড়ল। চুলের মুঠি ধরে কপালের সাথে কপাল চেপে কাট কাট কণ্ঠে বলল, আই লাভ ইউ ইনফিনিটি। যেদিন হারিয়ে যাবে সঙ্গে করে নিয়ে যেও। বলেই হনহনিয়ে বেরিয়ে গেল নেশো। একটা শব্দ করল না ইব্রাত, শুধু ঠোঁটের ফাঁক গলে ছুটে বেরিয়ে এলো এক প্রাপ্তির হাসি। সেই হাসি মিলিয়ে গেল বাতাসে আকাশে। হঠাৎ দরজার পাশ থেকে উকি দিল এলিজাবেথ। ইব্রাত হেসে মাথা নাড়াতে এলিজাবেথ ছুটে গেল। ছুটে গিয়েও আবার ফিরে এলো এলিজাবেথ। ব্যস্তভঙ্গিতে শাড়ির আঁচল দিয়ে ইব্রাতের ঠোঁটের কোণের রক্ত মুছে দিয়ে কপালে নরম করে ঠোঁট শুয়ে দিয়ে আবারও ছুটে চলে গেল। ফিক করে হেসে দিল ইব্রাত। প্রাচীরের সামনে দাঁড়িয়ে আছে এলিজাবেথ। পেছনে পুকুরের জলে ভাসছে পদ্মফুল। বাতাসে দুলছে কাঁপন তোলা কোমল পাপড়িগুলো। পরপর কয়েকবার গভীর শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করলো এলিজাবেথ। অতঃপর শাড়ির আঁচল কোমরে গুজে নিয়ে এক লাফে পেরিয়ে গেল প্রাচীর। এটা তার প্রথমবার নয়, বহুবার এভাবে নিষিদ্ধ সীমানা অতিক্রম করেছে সে। তাই আজ আর তার তেমন সমস্যা হলো না। ওপাশে নেমেই হাতের ধুলো ছাড়তে ছাড়তে কঠিন কণ্ঠে আওড়াতে আওড়াতে এগোতে থাকে সামনে। আমি জানি না মিস্টার কায়নাত, আপনি আমাকে নিয়ে কি খেলা খেলছেন, তবে এবার এই খেলার শেষ আমি নিজেই করে ছাড়বো। হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল এলিজাবেথের। গাড়িতে বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারেনি। এতক্ষণ স্বপ্নে আগের ঘটনাগুলো দেখছিল সে। ম্যানশন থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করেছিল এলিজাবেথ। দুহাতে চোখ কসলিয়ে জানালার বাইরে তাকালো এলিজাবেথ। রাস্তাগুলো হঠাৎ করেই চেনা চেনা লাগছে। চোখেতে সামনে তাকালো সে। ড্রাইভিং সিটে বসে থাকা দৈত্যাকৃতি লোকটার কানের পাশে তীরের ফলার অনুকৃত ট্যাটু দেখা মাত্র শিউরে উঠল পুরো শরীর। জুবুথুবু হয়ে কাঁপতে শুরু করলো এলিজাবেথ। কণ্ঠের শব্দরা জমাট বেঁধেছে, তবু বহু কর্ষতে আওড়ালো। আপনি? সামনে থেকে ভেসে এলো ভারী গরুগম্ভীর কণ্ঠস্বর, যেটা গভীর হলেও ছিল শীতল, ক্ষোভ, রাগবিহীন। Wanna go somewhere, এলিজান? কণ্ঠনালী থরথর করে কাঁপতে থাকে এলিজাবেথের। রিচার্ডের ঠান্ডা গলায় শীতল স্রোত বইতে থাকে ওর শির দাঁড়ায়। ক্রন্দিত কণ্ঠে চিৎকার করে উঠল, গাড়ি থামান বলছি। রিচার্ড হাসল, ঠোঁটের কোণে গভীর বিদ্রুপ মাখা বাঁকা হাসি। ক্রোধের বিপরীতে এবারও গা ছমছম হাসকি টানে বলল, You think you can just run away from me? Fuck, babe. You are mine. And I won't let you go easily. So sit back, shut up, and enjoy the ride, darling. এই বলে স্টিয়ারিং এ চাপ বসাতেই দ্বিগুণ গতিতে ছুটে চলল গাড়িটা। তালে তাল মিলিয়ে পারল না এলিজাবেথ। ছিটকে গিয়ে ধাক্কা খেল সিটে। শরীর কেঁপে উঠল ব্যথায়। প্লিজ গাড়ি থামান, আমার ভয় করছে। থামাবো? ওকে, থামাচ্ছি। রিচার্ড হঠাৎই ব্রেক কষল তীব্র বেগে। গাড়ি স্থির হতেই সামনে থেকে পেছনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে এলিজাবেথের গলা চেপে ধরল। পরপরই বুনো জানোয়ারের মতো গর্জন করে উঠল, কুত্তার বাচ্চা, তো সাহস হলো কি করে পালানোর চিন্তা করার? আবারও পালানোর চেষ্টা করলি কোন সাহসে, বল আমাকে। এলিজাবেথের নিঃশ্বাস আটকে আসছে। রিচার্ডের আঙুলের বাঁধন পাথরের মতো কঠিন। হঠাৎ প্রচন্ড আঘাতে রিচার্ড উইন্ডো মিররে ঘুষি বসালো। মুহূর্তে কাঁচ ভেঙে ঝনঝনিয়ে পড়ল। হাতের চামড়া ছিঁড়ে গলগল করে রক্ত ঝরতে লাগলো। সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। শরীর অস্থিরতায় অস্বাভাবিকভাবে কাঁপছে, তবুও থামল না। এবার এলিজাবেথের পাশের সিটে একের পর এক ঘুষি মারতে লাগলো। সেই সাথে অদ্ভুত এক হিংস্র হুঙ্কার ছাড়তে থাকে। এই আল্লাহর বান্দি, এই
আমাকে শান্তিতে থাকতে দিতে তোদের কি সমস্যা এত? হ্যাঁ, কুত্তার মতো ছুটে আসি বারবার তোর জন্য, আর তুই পালানোর ধান্দায়। খোদার কসম, পারলে আজই তোকে জিন্দা দাফন করে দিতাম। এলিজাবেথ চুপ, অক্ষিপটে শুধু নিষ্পলক দৃষ্টি, আতঙ্ক নেই, প্রতিরোধও নেই, শুধু গভীর এক বোঝাপড়া। সে দেখছে রিচার্ডের উন্মত্ত বুকের ওঠানামা, শুনতে পাচ্ছে অস্থির হৃদস্পন্দনের প্রতিধ্বনি। কোন সাহসে আবারও তুই আমাকে রেখে পালানোর চেষ্টা করেছিস? বল বল আমাকে, কেন? তোরা কেউ আমার কথা ভাবিস না কেন? হঠাৎই এলিজাবেথ হাত রাখলো রিচার্ডের বুকে। মুহূর্তে রিচার্ডের চিৎকার গলায় আটকে গেল। একটা মুহূর্তের জন্য সময় থমকে দাঁড়ালো। স্ফটিক অগ্নির মতন ক্রোধে হুট করে নেমে আসলো বর্ষণ। পৈশাচিক উন্মাদনা নিমেষেই দমে আসতে থাকে। হৃদয়ের পাঁজর ছুঁয়ে প্রবাহিত হতে লাগলো এক অদ্ভুত শীতলতা। ঝড় থেমে আসছে ধীরে ধীরে, শিকড় গাড়া গাছপালার মতো গভীর। নীরব কোনো শান্তি বয়ে গেল তার ভেতর দিয়ে। শান্ত হন, আমি পালাইনি। তবুও রিচার্ড থামে না। এলিজাবেথ চেপে ধরল রিচার্ডের হাত, বলল, আমি সত্যি বলছি, আমি আপনার থেকে পালাতে চাইনি। রিচার্ড এক ঝটকায় এলিজাবেথের মাথা নিজের বুকে চেপে ধরল শক্ত করে, গভীরভাবে। এলিজাবেথ স্পষ্ট অনুভব করল বুকের গভীরে লুকিয়ে থাকা ভয় আর অস্থিরতা। মুহূর্তের জন্য সেও হারিয়ে গেল সে পাথরের মতো কঠিন অথচ থরথর করে কাঁপতে থাকা বুকখানায়। এখানে এত অস্থিরতা কিসের? রিচার্ড আজ কোনো লুকোচুরি করল না, কোনো প্রতিরোধ নেই, কোনো দ্বিধা নয়, শুধু একটিমাত্র সত্য উচ্চারণ করলো স্বচ্ছ নগ্ন কণ্ঠে, তোর জন্য। এলিজাবেথ মাথা তোলে। ওর দৃষ্টি আটকে যায় রিচার্ডের সমুদ্র নীল চোখে, গভীর অথচ টালমাটাল ঢেউয়ে ভরা চোখগুলো। আমার জন্য এত অস্থিরতা কেন? আপনি তো আমায় ভালোবাসেন না। রিচার্ড নিঃশ্বাস ফেলে, কপালে এক বিন্দু ঘাম জমে। সব কথা কি মুখে বলে দিতে হয়? বুঝে নিতে পারো না? কি বুঝবো? কোনো জবাব নেই, শুধু রিচার্ডের দুই বাহু আরো শক্ত হয়ে জড়িয়ে ধরে এলিজাবেথকে, বুকের সাথে মিশিয়ে নেয় গভীর এক আকুতিতে। একদম সাবলীল অথচ জলদ গম্ভীর কণ্ঠে ফিসফিস করে বলে। পিনপতন নীরবতায় ঘেরা গাড়ির ভেতর শুধু শোনা যাচ্ছে বেগতিক হৃদয়ের ওঠানামা। হলো কিছুক্ষণ শব্দহীন বোঝাপড়া। আত্মার প্রশান্তিময় শান্তিতে ডুবে আছে তারা একে অপরের মাঝে। রিচার্ড ঠোঁট ছোঁয়ালো এলিজাবেথের লাল কেশে। কি হলো? অনুভব করতে পারছো না কিছু? আমি চাইলেও অনেক কিছু অনুভব করতে পারি না। অতীতে করা আপনার পাশবিক নির্যাতন আর আপনার দেয়া প্রত্যেকটা আঘাত আমাকে নাড়িয়ে তোলে। রিচার্ড হঠাৎ করে এলিজাবেথকে গাড়ি থেকে টেনে বের করে একটা গাছের কাছে নিয়ে গেল। তারপর গাছের শরীরে নিজের হাত রেখে কিছু বুঝে ওঠার আগে এলিজাবেথের মাথা জোরে বাড়ি খাওয়ালো গাছের সাথে। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় এলিজাবেথ। সামনের চুলগুলো সরিয়ে অবাক চোখে রিচার্ডের দিকে তাকাতে সে বাঁকা হেসে ভুরু নাচাতে নাচাতে বলল, নাও, গাছের সাথে বাড়ি খাওয়া ডান। এবার বাংলা ছায়া ছবির মতো সমস্ত অতীত ভুলে যাও। হকচকিয়ে গেল এলিজাবেথ। পরক্ষণেই রিচার্ডের মস্করা বুঝতে পেরে ঝাঁঝিয়ে উঠল। পাগল আপনি? হনহনিয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল এলিজাবেথ, কিন্তু রিচার্ড ঝড়ের বেগে তেড়ে এসে ওকে ধাক্কা দিয়ে গাড়ির গায়ে চেপে ধরল। এলিজাবেথ কিছু বলার আগেই রিচার্ড পকেট থেকে গান বের করে ওর মুখের ভেতরে গুজে দিল। শিউরে উঠল সে, সারা শরীর ঘৃণা আর ভয় মিশ্রিত অনুভূতিতে গুলিয়ে উঠল। রিচার্ডের থমকে থাকা দৃষ্টি মুহূর্তেই বদলে গেল এক ভয়ঙ্কর হিংস্রতায়। তুই দেওয়ান মঞ্জিলের দিকে কেন যাচ্ছিলি? গানের সরু নল এত গভীরে প্রবেশ করেছে যে এলিজাবেথ কথা বলতে পারছে না, শুধু গোঙাচ্ছে। চুপ, কোনো ব্যাখ্যা শুনতে চাই না আমি। রিচার্ড ঠান্ডা স্বরে বলেই মুখ থেকে গান সরিয়ে নিয়ে নিষ্ঠুরভাবে ওর ঠোঁটে ঝাঁপিয়ে পড়ল। এক হাতে গলা আঁকড়ে ধরে রাখলো, অন্য হাতে কোমরের নরম চামড়া খামছে ধরলো বেপরোয়া শক্তিতে। মোচড় দিয়ে নিজেকে ছাড়াতে চাইছে এলিজাবেথ, কিন্তু পারছে না। অবশেষে রিচার্ড নিজেই ওকে ছেড়ে দিল, ফেলে দিল গাড়ির ওপর। এলিজাবেথ হাঁপড়ের মতো হাঁপাচ্ছে। প্লিজ আমাকে যেতে দিন, আমার অনেক কিছু জানার আছে ভালো মানুষের কাছ থেকে। বিদ্যুৎ চমকালো আকাশে, সেই আলোয় ঝলসে উঠল রিচার্ডের চোখের আগুন। আর কি জানতে চাস তুই? জানতে চাস তার আসল পরিচয়? বজ্র গর্জনের সঙ্গে গলা মিলিয়ে রিচার্ড গর্জে উঠল, হি ইজ রাশিয়ান আন্ডারগ্রাউন্ড মাফিয়া বস। তবে শেষের কথাগুলো এলিজাবেথের কানে পৌঁছালো না। পাশ দিয়ে এক ট্রাক হরেন বাজিয়ে ছুটে গেল, আর সেই গর্জনে ঢেকে দিল সব শব্দ। রিচার্ডের মুখ পাথরের মতো শক্ত হয়ে আসে, চোয়াল মটমট শব্দে চেপে বসলো। উম্মাদের মতো কয়েকবার ঘুষি বসালো গাড়িতে।
হঠাৎই দপ করে এলিজাবেথের কবজি চেপে ধরল। আর লুকোচুরি না, সময় এসেছে সত্য সামনে আনার। চল। বলে ওকে টেনে গাড়ির ভিতর ঠেলে দিল। বিটিআর ক্যাসিনো অপারেশন ব্ল্যাকআউট। পুরো বিটিআর ক্যাসিনো এখন পুলিশের নিয়ন্ত্রণে। চারপাশে ব্যারিকেড, আকাশে হেলিকপ্টারের শব্দ এবং মাটিতে সারিবদ্ধ পুলিশ ইউনিট, কিন্তু ভিতরে প্রবেশের অনুমতি কারো নেই। আজকের মিশনে একমাত্র সোয়াট টিমই প্রবেশ করবে। এরিক, তাকোয়া, আসমান, আরন সকলেই গাড়ি থেকে নেমে সতর্ক পায়ে সামনে এগিয়ে এলো। পকেট থেকে গান বের করে আশেপাশের পরিস্থিতি বিশ্লেষণ করে কয়েক সেকেন্ডে। ভিতরে রয়েছে অসংখ্য আফ্রিকান গার্ড, যারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্যাসিনোর সাধারণ মানুষদের হোস্টেস হিসেবে আটকে রেখেছে। সোয়াট টিম ক্যাসিনোর ভেতর ঢোকার আগে আবারও দ্রুত চোখ বুলিয়ে নিল চারপাশে। মুহূর্তেই নিজেদের মধ্যে সংকেত বিনিময় করলো। কেউ কোনো শব্দ করলো না, শুধু চোখের ভাষায় যুদ্ধের পরিকল্পনা ঠিক হয়ে গেল। প্রেম আর আরন পেছনের প্রবেশপথ ধরে এগিয়ে গেল। আসলাম পাইপ বেয়ে ছাদে উঠতে শুরু করলো। রইল এরিক আর তাকোয়া, তারা সামনের প্রবেশপথ দখল করবে। তাকোয়া এরিকের দিকে তাকিয়ে বাঁকা হাসলো, হেসে হাতের এক ঝটকায় ছেড়ে দিল চুলগুলো। আজ নিজের মহাময় উপস্থিতি কাজে লাগানোর সময়। তাকোয়া এলোমেলো পায়ে রহস্যময় ভঙ্গিতে এগিয়ে গেল ক্যাসিনোর প্রধান ফটকের দিকে। এরিক গান পজিশনে এনে দরজার আড়ালে লুকালো। তাকোয়া দরজায় নক করতে ভেতর থেকে একজন দরজার ফাঁক দিয়ে তাকালো। তার চোখে চোখ পড়তেই তাকোয়া মনোযোগ কেন্দ্রীভূত করলো। মৃদু হাসলো। লোকটা স্থির হয়ে গেল যেন সম্মোহিত। মুহূর্তের মধ্যেই সে তাকোয়ার ইশারায় দরজা খুলে দিল। তারপর সবকিছু ঘটলো বিদ্যুতের গতিতে। তাকোয়া ঢুকতে না ঢুকতে গার্ডরা গুলি তুলল, কিন্তু বুলেটের ঝাঁক শরীরে স্পর্শ করার আগেই এরিক ছায়ার মতো বেরিয়ে এলো দরজার আড়াল থেকে। একের পর এক নিখুঁত শটে কয়েকজন গার্ডকে নামিয়ে দিল সে। তাকোয়া নিজে অস্ত্র বের করে গুলি ছুড়ল। বোম, একটা গ্রেনেড বিস্ফোরিত হলো এক কোনায়। প্রেম, আসমান, আয়রন ভিতরে ঢুকে পড়েছে। মুহূর্তের মধ্যে চারদিক থেকে শুরু হলো ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ। গুলি ছুটছে, জানালার কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে। চেয়ারের ওপর পড়ে থাকা কার্ডের ডেকগুলো বাতাসে উঠছে। হোস্টেসরা আতঙ্কে টেবিলের নিচে লুকিয়ে আছে। সোয়াট টিম সংখ্যায় কম হলেও তাদের প্রশিক্ষণ আর দক্ষতা প্রতিটি মুহূর্তে প্রমাণ করে দিচ্ছে। তাকওয়ার সুযোগ বুঝে এগিয়ে গিয়ে দ্রুত হোস্টেসদের বের করে দিল। বাইরে অপেক্ষারত পুলিশরা আহতদের উদ্ধার করতে শুরু করলো। তবে ভেতরের যুদ্ধ এখনো শেষ হয়নি। বুম বুম বুম, সাততলা ভবন কেঁপে উঠেছে প্রচন্ড গুলির শব্দে। একে অপরকে দমন করার চেষ্টায় লড়ছে সবাই। সোয়াট টিমকে ঠেকানো সহজ নয়। ধাওয়া, পাল্টা ধাওয়া, কভার ফায়ার, দ্রুত মুভমেন্ট, প্রতিটি মুহূর্তে যেন সিনেমা দৃশ্য। এই লড়াইয়ে এক পক্ষ টিকবে, আর এক পক্ষ ধুলোয় মিশে যাবে। আর শেষ পর্যন্ত টিকে যায় সোয়াট টিম। গুলির শব্দে দুলছিল সিঁড়ি। দ্রুত গতিতে ফায়ার করতে করতে সিঁড়ির কিনারায় চলে গিয়েছিল এরিক। হঠাৎ এক মুহূর্তের অসাবধানতায় পা হড়কে গেল। ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যেতে নিলে শক্ত একটা হাত বিদ্যুৎ গতিতে এসে তার কবজি আঁকড়ে ধরল। এরিক চমকে তাকিয়ে দেখল প্রেম। ঠোঁটের কোণে বেডুব মাখা হাসি, চোখে সেই চিরচেনা তাচ্ছিল্য। তাদের সম্পর্ক সাপে নেউলে হলেও প্রেমের এই অপ্রত্যাশিত সাহায্যে হতবাক হয়ে গেল এরিক। প্রেম কোনো কথা না বলে স্রেফ এক ঝটকায় ওকে টেনে তুলে দাঁড় করালো। তারপর আর একবারও পেছনে না তাকিয়ে হনহনিয়ে সামনে এগিয়ে গেল। এরিক গভীর দৃষ্টি নিয়ে ওর দিকে চেয়ে রইল। হঠাৎ বলে উঠল, তুমি সহযোগী হিসেবে ততটা খারাপ নাও, এখনো সময় আছে। সত্য সামনে আসার আগে নিজে প্রকাশ্যে বেরিয়ে আসো, ভার কমবে পাপের। প্রেম এক মুহূর্তের জন্য থামল না, একবারও ফিরে তাকালো না। নিঃশব্দে বাহুর রক্ত মুছতে মুছতে সিঁড়ির উপরের দিকে অদৃশ্য হয়ে গেল। এরিক গভীর শ্বাস ছাড়ল। তপ্ত ভারী অজানা বোঝাই চাপা শ্বাস। আহত শরীর, ক্ষতবিক্ষত কপাল, রক্তে ভেজা পোশাকে এরিক, আসমান, আরন, তাকওয়া, প্রেম এক একে গিয়ে দাঁড়ালো রুপটপের লিফটের সামনে। তাদের নিঃশ্বাস ভারী হয়ে ছুটছে, চোখে ধকধক করছে উত্তেজনা। এটাই একমাত্র লিফট যার সরাসরি বেসমেন্টে যায়। আরেকটা গোপন পথ আছে জঙ্গলের ভেতর দিয়ে, কিন্তু তার খোঁজ শুধু তাকবীর আর রিচার্ড জানে। রিচার্ড জানলেও এরিককে কিছু বলেনি সে ব্যাপারে। সকলেই পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, ব্যথায় কুকড়ে উঠছে শরীর, কিন্তু কেউ মুখে কিছু বলছে না। এরিক লিফটের কন্ট্রোল প্যানেলের দিকে তাকিয়ে রইল। পাসওয়ার্ড প্রোটেক্টেড, ভুল পাসওয়ার্ড 3 বার দিলে চিরতরে লক হয়ে যাবে। সকলের মুখে দুশ্চিন্তার ছায়া। সময় খুব কম, কিন্তু এখন ভুল করারও সুযোগ নেই। তাকওয়া আর আসলাম মেঝেতে পড়ে আছে, তাদের শরীর আর সায় দিচ্ছে না। বিশেষ করে তাকওয়া, ভিতরে ভিতরে সে নিঃশেষ হয়ে যাচ্ছে। এরিক জানে তাকবীরের অতীতের প্রতিটি অন্ধকার কোণ।
সে চাইলে অনেক কিছু করতে পারত, সত্যগুলো সামনে এনে তাকবীরের জীবন এলোমেলো করে দিতে পারত, কিন্তু রিচার্ডের নির্দেশ পরিষ্কার ছিল, যতটুকু করতে দিচ্ছি ততটুকুই, এর বেশি একদমই না। এরিক সীমা লঙ্ঘন করেনি, কিন্তু সে জানত সবকিছুর কারণেই অতীতের সমস্ত প্রতিটি ধূলিকণা সে নিচে খুঁড়ে বের করেছে। লিফটের সামনে দাঁড়িয়ে প্রথমে এরিক তাকবীরের জন্মসাল দিল, বিপ বিপ অস্বীকৃতি। এরপর এলিজাবেথের জন্মসাল দিল, বিপ বিপ। এখনো কাজ হলো না। এরিকের বুকের ভেতর অস্থিরতা বেড়ে চলেছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, সময় কমে আসছে। সকালে ভয় কাতর চোখে তাকিয়েছে এরিকের দিকে। শেষ চেষ্টা। এরিক কাপা কাপা হাতে দিল ছায়া মালতীর মৃত্যুশাল, বিপটিং। এক মুহূর্তে তার নিস্তব্ধতার পর সঙ্গে সঙ্গে খুলে গেল লিফটের দরজা। সকলের চোখে মুখে আনন্দের ঝলক উঠল। এরিক এক পা পিছিয়ে লিফটে ঢুকলো। দরজার ফ্রেমে এক মুহূর্তে দাঁড়িয়ে তাকালো তাদের দিকে, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। তারপর ঝট করে দরজা বন্ধ হয়ে গেল। ওরা ছুটে গেল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লিফট নিচে নেমে যাচ্ছে একা এরিককে নিয়ে। নিচে নামতে এরিকের গা শিউরে উঠল। এটা কোনো মানুষের থাকার জায়গা হতে পারে? চারপাশে জমে থাকা আবর্জনার স্তূপ, দেওয়ালের গায়ে কালো ছোপ, পচা গন্ধে বাতাস ভারী হয়ে আছে। নেই কোনো জানালা, নেই আলোর কোনো চিহ্ন। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোথাও থেকে গঙানির শব্দ ভেসে আসছে। বুকের ভেতর ধপ করে উঠল এরিকের। সে এগিয়ে গেল। ভেতরে প্রবেশ করতে পায়ের নিচে মাটি সরে গেল তার। চোখের সামনে যা দেখলো তাতে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ঠোঁট ফাঁক গলিয়ে আহত স্বর বেরিয়ে এলো, নাশা। নাতাশা তখনও তলপেটে হাত চেপে ধরে গোঙাচ্ছে। কপাল থেকে চুয়ে চুয়ে পড়ছে গরম রক্ত। যন্ত্রণায় কুকড়ে যাওয়া শরীর, শুকিয়ে আজ ঠোঁট। সে অসহায়ভাবে তাকায় এরিকের দিকে। পানি ভেঙে গেছে প্রসবের যন্ত্রণায়, ফ্যাকাশে হয়ে গেছে একসময়কার লাবণ্যময় মুখ। এরিককে দেখা মতো চোখের কোণে জল জমল নাতাশার। কণ্ঠের সমস্ত শক্তি একত্র করে ডাকলো, রিক। এরিক স্তব্ধ হয়ে তাকিয়ে আছে নাতাশার ফোলা পেটের দিকে। নাতাশা গর্ভবতী। নাতাশা প্রসবের যন্ত্রণায় আবারও চিৎকার করে উঠল। আহ! আর সহ্য করতে পারল না এরিক। ছুটে গিয়ে ওকে চাপড়ে ধরল নাতাশাকে। শক্ত করে বুকে চেপে নিল, যেন এত বছরের দূরত্ব, সমস্ত দহন এক নিমিষে শেষ হয়ে গেল। নাতাশা এরিকের জ্যাকেট খামচে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। আমি জানতাম রিক তুমি আসবে আমাকে এই নরক থেকে মুক্তি করতে। এরিক কিছু বলল না। তার ঠোঁট নেমে এলো নাতাশার রক্তাক্ত মুখে। একের পর এক উন্মত্ত চুম্বনে ভরিয়ে দিচ্ছে সারা মুখ। নাতাশা কাঁপতে কাঁপতে বলল, রিক আমাদের বাচ্চাকে বাঁচাও। আমাদের বাচ্চা? হ্যাঁ, আমাদের সন্তান রিক, ওকে বাঁচাও। এক ঝটকায় মুখ তুলে তাকালো এরিক। এই ভয়ানক পরিস্থিতির মাঝেও এরিকের বুকের ভেতর কেমন এক উষ্ণ ঢেউ খেলে গেল। আর এক মুহূর্ত দেরি করল না সে। নাতাশার মাথা নিচে বালিশ রেখে তাকে শুইয়ে দিয়ে দ্রুত চলে গেল পায়ের কাছে। তারপর শুরু হলো যুদ্ধ। নাতাশার আত্মার মতো কালো এই কক্ষে এরিক তার সমস্ত শক্তি দিয়ে লড়ল। যন্ত্রণার পাহাড়ের নিচে পড়ে থাকা এক নারীকে নতুন জীবনে ফিরিয়ে আনলো। দীর্ঘ প্রচেষ্টার পর ক্ষণিকের নীরবতার মাঝে এক নরম নিষ্পাপ কান্নার শব্দ প্রতিধ্বনিত হলো ঘরে। একটি সুস্থ পুত্র সন্তান জন্ম দিতে সক্ষম হয় নাতাশা। এরিক গায়ের গেঞ্জি খুলে তাতে মুড়িয়ে সন্তর্পণে শিশুটিকে তুলে নিল। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে নাতাশার বুকে রাখলো শিশুটিকে। নাতাশা শিশুটিকে আঁকড়ে ধরে আবারও হুড়মুড়িয়ে কেঁদে উঠল। কাঁদলো এরিকও। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল একরাশ কান্নায়। এরিক দুজনকে একসাথে বুকের সাথে মিশিয়ে নিল। মাছ ধরার জালের মতো চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে তাকবীরকে। সে সম্পূর্ণ বন্দী আর চারদিক থেকে। পেছনে পড়ে আছে রেয়ানের নিথর দেহ। অতিরিক্ত রক্তক্ষরণে চেতনা হারিয়েছে সে। পায়ে গভীর ক্ষত, তাজা রক্তে মাটি লাল হয়ে আছে, যদিও এখন শুকিয়ে গিয়েছে। মাছি ভৌ ভৌ করছে রক্তের উপর। তাকবীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে জঙ্গলের ফাঁক গলে দৃশ্যমান বিটিআর ক্যাসিনোর দিকে। ওপরে ধোয়ার কুণ্ডলী, ভেতরে আগুনের লেলিহান শিখা। সবকিছুই নিমেষে ধ্বংস হয়ে গেল। সে এখানে থেকে অনুভব করতে পারছে তার পাপের সাম্রাজ্যের পতন। ঠিক কি হচ্ছে ভেতরে। তখন জঙ্গলে ছুটে আসার মুহূর্তে বিস্ফোরণের যে শব্দ কানে বেজেছিল সেটার কোথাও নেই। সে গোপন সুড়ঙ্গ পথে। আর তারপরে গাছের উপর থেকে ঝপ করে নেমে আসে চাল। সবকিছু এত দ্রুত ঘটেছে যে তাকবীর কিছু বুঝে ওঠার আগেই এক ভয়ঙ্কর শিকারীর মতো ফাঁদে আটকা পড়ে যায় সে। রেয়ান কিছু করার আগেই অন্ধকারের মাঝে থেকে ভেসে আসে একটি গুলি। রেয়ানের পায়ের মাংস ছিঁড়ে ঢুকে গেল গুলিটা। আর তখন থেকেই তাকবীর জঙ্গলের মাঝে একা, পুরোপুরি অবরুদ্ধ। ঠিক যেমন শিকারী তার শিকারকে ফাঁদে ফেলে, রিচার্ডও আজ তাকবীরকে তেমনই ফাঁদে ফেলেছে।
চোখের সামনে সবটা ধ্বংস হয়ে যাচ্ছে। আগুনের লেলিহান শিখা ধ্বংসস্তূপের গুঁড়ো ধুলায় ঢেকে যাচ্ছে পরিচিত পৃথিবী। একে একে বেরিয়ে আসছে নৃশংস সব সত্য। রক্তের দাগ লেপটে যাচ্ছে বাতাসে, তবু তাকবীরের ভ্রুক্ষেপ নেই। এই মুহূর্তেও সে শুধু ভাবছে তার এলোকেশির কথা। এই ভয়ঙ্কর সত্যগুলো জানার পরও কি এলোকেশি তাকে মেনে নেবে? একবারও ফিরে তাকাবে? বিশ্বাস তো কবেই ভেঙে গেছে। এবার কি তার চোখেও থাকবে না তাকবীরের কোনো অস্তিত্ব? সে অনেক কিছু ছেড়ে দিলেও পারেনি অনেক কিছু ছাড়তে। প্রতিশোধের আগুনে সে পুড়েছে, ছাই হয়েছে, অথচ মুক্ত হতে পারেনি। এই প্রতিহিংসাই তাকে এলোকেশির কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজ তাকে নিজের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ছোটবেলা থেকেই তাকবীরের গানের গলা ছিল অপূর্ব। আজ এই বিভীষিকাময় মুহূর্তেও তার কেবলই গান গাইতে ইচ্ছে করছে। ইচ্ছে করল না, নিজেকে মুক্ত করছে। ধ্বংসের ভয় তাকে এতটা কাবু করতে পারেনি যতটা করেছে এলোকেশিকে হারানোর আশঙ্কা। বুকের গহীনে জ্বলে ওঠা শূন্যতার দহন মুছতে সে গেয়ে ওঠে, ও ভ্রমর রে কইও কইও রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, মই রাধা মইরা যাইমো কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া। হঠাৎ মাথার উপর থেকে জালটা খসে পড়ল। তাকবীরের ভারী পায়ের শব্দ প্রতিধ্বনিত হলো নীরব রাস্তায়। এক পা দুপা সামনে এগোতেই এরিক পথ রোধ করলো। কোলের সাদা গেঞ্জিতে মোড়ানো এক নবজাতক, লাল টুকটুকে ঠোঁট, ছোট ছোট চোখগুলো একদম এরিকের মতো। বাচ্চাটার দিকে এক মুহূর্ত তাকিয়ে ফাফা দৃষ্টিতে তাকবীর চাইলো এরিকের চোখে। তাহলে এটাই ছিল সোয়াট টিমের মিশন। পুরো ছক বুঝতে বেশি সময় লাগলো না তাকবীরের। কিন্তু সে তো এই শিশুকে নিজের করে চায়নি। সে চেয়েছিল এই শিশুর হাত ধরে এলোকেশির শূন্য কোল পূর্ণ করে তাকে নিজের করে নিতে। তাকবীরের ভিতর তখনও শুধু এলিজাবেথকে হারিয়ে ফেলারই ভয়। এরিক কোনো কথা না বলে হঠাৎ একটা নীল ফাইল ছুড়ে দিল তাকবীরের মুখের উপর। তাকবীর সেটাকে হাতে তুলে নিল। শরীরটা যেন মৃতপ্রায়। এরিক শিশুটিকে বুকের সঙ্গে চেপে ধরে রুষ্ট কণ্ঠে বলল, মৃত্যু তোকে অনেক সহজ শাস্তি হয়তো, তাই তোকে জীবন দিয়ে গেলাম। তবু তুই বাঁচবি না, তোর পাপের শাস্তি তুই দুনিয়াতেই ভোগ করবি। চলে গেল এরিক তাকবীরের শরীরে থুতু ছুঁড়ে। তাকবীর নিস্তেজ ভঙ্গিতে ফাইলের দিকে তাকালো। এক ঝটকায় যেন সমস্ত রক্তের শিহরণ বয়ে গেল। পায়ের তলানি কেঁপে উঠল। সেখানে দুটি রিপোর্ট, একটা ডেথ সার্টিফিকেট আর একটা ডিএনএ টেস্ট রিপোর্ট। তার দৃষ্টি থমকে গেল মোটা করে লেখা ডিএনএ পজিটিভ শব্দের উপর। হাত দুটো অসাড় হয়ে ঝুলে পড়ল। তাহলে কি তার এতদিনের সংগ্রাম ভুল মানুষের জন্য ছিল? পুরো জীবনই বৃথা গেল? তাকবীর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নির্জন রাস্তায়। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করে। হঠাৎ বিপরীত দিক থেকে তীব্র গতিতে ছুটে আসতে লাগলো এক মালবাহী লরি। গাড়ির হর্ন তার কানে পৌঁছায় না। সে নিস্তেজ একটা ঝড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে যেন। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, ভালো মানুষ, কি করছেন আপনি? এলোকেশির সেই ডাকেও আজ সাড়া দিল না তাকবীর। এলিজাবেথ ছুটে আসছে, চোখে ভয়। পেছনে রিচার্ড গাড়ির ভেতর বসে শক্ত চোখে তাকিয়েছে তাকবীরের দিকে। বৃষ্টি বাড়ছে, পিছঢালা রাস্তা ভিজে চকচক করছে। এলিজাবেথ পৌঁছে টানতে লাগলো তাকবীরকে। ওকে রাস্তার মাঝখান থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু তাকবীর নড়ে না। তার পা যেন আজ রাস্তার সঙ্গে সেকালবন্দি হয়ে গেছে। আপনি এটা কি করছেন? আপনি এমনটা করতে পারেন না। কি করছেন আপনি? কেন এমন করছেন? সরে আসুন। এলিজাবেথ শত চেষ্টা করেও 1 ইঞ্চি সরাতে পারল না তাকবীরকে। কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, আপনি এভাবে মরতে পারেন না। আমার অনেক প্রশ্ন আছে আপনার কাছে। আমার ড্যাডের নাম ওই ফাইলগুলোতে কেন ছিল বলুন না। তাকবীর যেন নিস্তব্ধতার গভীরে তলিয়ে আছে। রিচার্ড দূর থেকে দেখছে সব। তার অভিব্যক্তিকে চাপা ক্ষোভ। এলিজাবেথ এবার বাধ্য হয়ে তাকবীরের পেছনে দাঁড়ালো ঢাল হয়ে। লরির তীর্যক আলো চোখে পড়তেই হাত দিয়ে চোখ ঢেকে ফেললো। ঠিক তখনই তাকবীর টলল। এলিজাবেথকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল লরির পথ থেকে। নিজেও ছিটকে পড়ে গেল। তাকবীরের মাথা গিয়ে আঘাত করলো একটি ইটের উপর। মুহূর্তেই কপাল ছিঁড়ে গেল। গাঢ় লাল রক্ত গড়িয়ে নামলো রাস্তায়। বৃষ্টির পানিতে ধুয়ে যেতে লাগলো সে অভিশপ্ত রক্ত। এলিজাবেথ ছুটে গিয়ে তাকবীরের কাছে পৌঁছালো। মানুষটা যেন কাদার সাথে মিশে যাচ্ছে। শারীরিক ক্ষত, মানসিক যন্ত্রণা এক হয়ে তাকে জর্জরিত করছে। এত বড় ধাক্কার রক্তক্ষরণে ভার শরীর আর সইতে পারল না।
এলিজাবেথ অবাক হয়ে তাকবীরের মাথা নিচের কোলে তুলে কাটা জায়গায় চেপে ধরল। তবুও রক্তক্ষরণ থামে না। হঠাৎ চোখ গেল পাশে পড়ে থাকা রিপোর্টটার দিকে। বৃষ্টির পানিতে উপরের লেখাগুলো মুছে গেল, নিচের লেখা এখনো স্পষ্ট। ডিএনএ টেস্টের রিপোর্ট দেখার সঙ্গে সঙ্গে এলিজাবেথের হাত থেকে ফাইলটা ছিটকে পড়ল। অবাক হয়ে তাকালো তাকবীরের দিকে। রক্তের তোড় ক্রমশ বাড়ছে। রক্তশূন্যতায় তাকবীরের শ্যামবর্ণ নীলাভ রূপ ধারণ করছে। রিচার্ড এসে দাঁড়ালো তাদের সামনে। এলিজাবেথ উঠে গিয়ে রিচার্ডের বাহু আঁকড়ে ধরল। আহাজার ঈশ্বরে বলতে থাকলো, প্লিজ ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, লোকটা মারা যাবে। এত পাষাণ হবেন না, আপনারই তো ভাই।